স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে। ঠিক আছে। আমরা কি ক্লাস শুরু করবো নাকি নামাজের বিরতি দিব কিছু? নামাজ পড়ে ফেলছেন আপনারা সবাই? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে, আমরা গত ক্লাসে অর্ডার 21 শেষ করেছি। আশা করি আপনারা 21 সম্পর্কে ভালো একটা কি বলবো আলোচনা পেয়েছেন, এবং 21-এর উপরে কনফিউশন থাকার এখন আর কোনো কথা না, খুবই ডিটেলে পড়ানো হয়েছে। এরপর আপনারা ভিডিওগুলো দেখে কারো যদি কোনো কনফিউশন থাকে সেগুলো আপনারা দূর করতে পারবেন। আর আপনারা ভিডিওগুলো দেখে সেখান থেকে নিজেদের মতো করে আপনারা নোটস করতে পারেন, এমসিকিউ বানাতে পারেন, বা রিটেনের জন্য কোশ্চেন তৈরি করতে। আজকে আমরা দেখব অর্ডার 22। আমি ভেবেছিলাম এই অর্ডার 22 এর সাথে আরো কিছু অর্ডার পড়ানোর জন্য, কিন্তু দেখলাম 22 অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে কেন ইম্পর্টেন্ট এটা বলি, ইম্পর্টেন্ট এই জন্যই কারণ এটা আমরা ম্যাক্সিমাম এটা স্কিপ করে যাই। আমরা ম্যাক্সিমামই যারা ইউনিভার্সিটিতে সিপিসি পড়েছি আমরা এই চ্যাপ্টারটা তেমন পড়ি না, শুধু অ্যাবেটমেন্ট নিয়ে হালকা পাতলা একটু পড়ে এরপরে রেখে দিই। কিন্তু প্র্যাকটিসিং লাইফে আপনি যখন লয়ার হবেন বা জাজ হবেন, আপনি এটা প্রায় ফেস করবেন। এই ধরনের আবেদন আপনার কোর্টে জমা পড়বে, যদি বিচারক হন আর যদি লয়ার হন আপনাকে আবেদন করা লাগবে। কারণ পার্টিরা কেউ মারা যাবে, কারো বিয়ে হয়ে যাবে, কেউ ইনসলভেন্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে মামলাটার ফিউচার কি হবে, মামলা কি থাকবে না থাকবে না, এই বিষয়গুলো নিয়ে প্রচুর মানে কন্ট্রোভার্সি তৈরি হয়। তখন তখন এক যদি তখন যদি আপনাদের যদি এই পার্টিকুলার অর্ডার নিয়ে যদি ধারণা না থাকে, তাহলে আপনারা সেখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা ভালোভাবে দিতে পারবেন না, আর যদি বিচারক হন সেটা ভালোভাবে নিষ্পত্তি করতে পারবেন না। আর পরীক্ষা তো কোশ্চেন আসেই, এখান থেকে প্রচুর কোশ্চেন বিগত বিজিএস এবং বার কাউন্সিল পরীক্ষায় এসেছে। এবং যাদের এই অর্ডার 22 নিয়ে ভালো ধারণা নেই, তারা কেউ এটা টাচই করে নাই, মানে এটাতে কেউ অ্যান্সার করে নাই। তো আমরা আজকে চেষ্টা করব যে এই তিনটা সিচুয়েশন, একটা হচ্ছে মৃত্যু মৃত্যু একটা হচ্ছে আপনার বিয়ে, একটা হচ্ছে ইনসলভেন্ট হয়ে যাওয়া বা ঋণগ্রস্ত হয়ে যাওয়া, দেনা মানে দেনাগ্রস্ত হয়ে যাওয়া, এই তিন ধরনের সিচুয়েশনে মামলার পক্ষ মানে মামলার পক্ষরা যদি এই তিন সিচুয়েশনে পড়ে, তাহলে তখন মামলার ফিউচারটা কি হয় এটা নিয়ে মূলত এই অর্ডার 22 আলোচনা করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে একজন নারী বা উনি উনি হয়তো বা ওনার যে যিনি মারা গেলেন, তার তার মেয়ে কান্নাকাটি করছে কারণ তার বাবা মারা গেলেন। এখানে দেখতে পাচ্ছেন বিয়ে হয়েছে, এখানে এই লোকটাকে ইনসলভেন্ট হয়ে গেছেন। তিনটা সিচুয়েশন আমরা মাথায় রেখে সামনের দিকে আগাবো। এখানে ধরেন তার ডেথ অফ দ্য পার্টিস, মানে বাবা মারা গেল, তো ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে। এখানে হচ্ছে ধরেন যিনি বাদীনি তার বিয়ে হয়ে গেল। তো এখানে তিনটা সিচুয়েশন, মৃত্যু, বিয়ে এবং ইনসলভেন্ট। তো তিনটা এই একটা কাল্পনিক আহ, আপনাদের একটা কল্পনা মাথায় রেখে দেন আমরা সামনের দিকে আগাচ্ছি। প্রথম হচ্ছে রুল 1 বলছে যে the death of plaintiff or defendant shall not cause the suit to abate if the right to sue survives। মানে মোট কথা হচ্ছে, আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন, নোটস নেন। প্রথম কথা হচ্ছে, যদি মামলার কোনো পক্ষ মারা গেলে মামলাটি অ্যাবেট হবে না। এখন অ্যাবেট শব্দের অর্থ কি? এই যে এখানে যে বললো অ্যাবেট, এই অ্যাবেট শব্দের অর্থ কি এটা একটু আমাদেরকে দেখতে হবে। অ্যাবেট মানে হচ্ছে অফ হয়ে যাওয়া, মানে একটু ওই মামলাটা সেখানে শেষ হয়ে যাওয়া, বা শেষ বা স্থগিত বা বন্ধ হয়ে যাওয়া। এটা মানে মামলাটা আর সামনে আগাবে না, মামলাটা ওখানেই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাবেট। তো অনেক সময় যদি এরকম অ্যাবেটমেন্ট অফ সুট নিয়ে আলাদা করে কোশ্চেন আসে রিটেনে, ভাইভাও তো জিজ্ঞেস করে, প্রিলিমিনারি তো থাকে। তো অ্যাবেট শব্দটা আমাদেরকে বুঝতে হবে। অ্যাবেটমেন্ট মানে হচ্ছে মামলাটা সেখানে স্থগিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো অ্যাবেটমেন্ট কখন হয়? আমাদের অর্ডার 22 বলছে এটা তিনটে সিচুয়েশনে হতে পারে। একটা হচ্ছে যদি পার্টি মারা যায়, যদি পার্টির বিয়ে হয়, অথবা পার্টি ইনসলভেন্ট হয়।
এখন আসলে কি হয় কি হয় না সেটা আমরা পরে দেখবো। যেমন আমি যদি খুব সংক্ষেপে বলি আপনাদেরকে, মানে মূল আলোচনা যাওয়ার আগে, যেমন যদি কোনো পার্টির মৃত্যু হয় তাহলে মামলা অ্যাবেট হতেও পারে, নাও হতে পারে। মানে ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো। বিয়ে হলে কখনোই অ্যাবেট হবে না, বিয়ে হলে অলওয়েজ নো। ইনসলভেন্ট হইলেও ইয়েস অথবা নো, এভাবে করে মাথায় রাখবেন। মানে যদি কোনো মামলা কোনো পার্টি মারা যায়, বা যদি কোনো ফিমেল পার্টি থাকে যার বিয়ে হয়ে যায়, অথবা এমন কোনো পার্টি থাকে যিনি ইনসলভেন্ট হয়ে যান, সেক্ষেত্রে মামলার ফিউচার কি হবে। তো মৃত্যুর ক্ষেত্রে হচ্ছে অ্যাবেট হতেও পারে, নাও হতে পারে, কোন সিচুয়েশনে হবে সেগুলো সামনে আলোচনা করব। আর বিয়ের ক্ষেত্রে কখনোই অ্যাবেট হবে না, মানে ফিমেল যদি বাদী থাকে তার বিয়ে হয়ে গেলে কখনোই মামলা শেষ হবে না, মামলা চলতে থাকবে। আর ইনসলভেন্টের ক্ষেত্রে হতে পারে, নাও হতে পারে। তো এটা হচ্ছে একটা একটা ট্রেলার আপনাদেরকে দিলাম, মানে অর্ডার 22 এর। এবার আমরা ভিতরে ঢুকি, দেখি কি বলে সেখানে। প্রথম কথা হচ্ছে রাইট টু সু, মানে রাইট টু সু যদি সার্ভাইভ করে, মানে রাইট টু সু যদি থাকে, এই যে রাইট টু সু যদি থাকে, তাহলে মামলা কখনো অ্যাবেট হবে না। রাইট টু সু কি, এই সার্ভাইভ শব্দটাকে আমরা একটু টান দিয়ে লিখি, সার্ভাইভার্স। মানে যিনি মারা গেছেন তার যদি সার্ভাইভার্স থাকে, মানে তার যদি ছেলে মেয়ে উত্তরাধিকারী থাকে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকে, তাহলে, এবং মানে তার যদি রাইট টু সু থাকে, সার্ভাইভার যদি থাকে প্লাস রাইট টু সু থাকে, মানে তার মামলা করার অধিকার যদি থাকে, এই অধিকারটা তার সার্ভাইভারের কাছে পৌঁছাবে, মানে উত্তরাধিকারীদের কাছে পৌঁছাবে, তখন মামলাটা, তিনি মারা গেলেও মামলাটা অ্যাবেট হবে না। বুঝা গেছে? যেমন মিস্টার করিম যদি মারা যায়, ধরেন মিস্টার করিম করিম মারা গেল, তো করিম মারা গেলে করিমের যদি বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তারা এই সম্পত্তিতে উত্তরাধিকারী হবে। সুতরাং করিমের যে রাইট টু সু, সেটা কিন্তু সার্ভাইভ করতেছে, সেটা কিন্তু থাকতেছে। ফলে করিমের জায়গায় তার যে সন্তানরা আছে তারা স্থলাভিষিক্ত হয়ে মামলা পরিচালনা করতে পারবে। করিম মারা যাওয়ার কারণে করিমের মামলা অ্যাবেট হবে না, এটাই একে বলা হচ্ছে। সিম্পলি এখানে আমি আপনাদের জন্য একটা বাংলায় মানে হ্যান্ড আউট করেছি, এটা হচ্ছে যদি বাদী বিবাদী মারা যায় কিন্তু দাবি, মানে কজ অফ অ্যাকশন উত্তরাধিকারীর কাছে যায়, মানে রাইট টু সু সার্ভাইভারদের কাছে গেল, তাহলে মামলা শেষ হবে না। যেমন ক জমি ফেরত চাইলো ক্ষয়ের কাছ থেকে, মামলার মাঝ পথে ক মারা গেল, এখন জমি ও জমির যে অধিকার, ফেরত পাওয়ার যে অধিকার তার ছেলে মেয়ের কাছে চলে গেছে, তাই মামলা চলবে। এটা বুঝা গেছে? মানে যদি রাইট টু সু সার্ভাইভ করে, তাহলে মামলা চলবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা বুঝেছেন? জি জি স্যার। ওকে। এবার দুইয়ে বলতেছে যে প্রসিজার ওয়্যার ওয়ান অফ সেভারাল প্লেইন্টিফস অর ডিফেন্ডেন্টস ডাইস এন্ড রাইট টু সু সার্ভাইভ। মানে আমরা উপরে দেখলাম হচ্ছে একটা জেনারেল আইডিয়া, যে পার্টি বলতে বাদী বিবাদী যেই হোক, যেই মারা যাক না কেন, যদি রাইট টু সু সার্ভাইভ করে মামলা অ্যাবেট হবে না। এটা হচ্ছে একটা জেনারেল আইডিয়া। এবার এখানে একটু আরো ডিটেইলে একটু মানে স্পেসিফিক্যালি বলতেছে যে, আপনারা ইংলিশটা পরে পড়েন, বাংলাটাতে দেখেন, বলছে যদি একাধিক বাদী বা বিবাদী থাকে এবং কারো মৃত্যু হলে, খেয়াল করেন, যদি একাধিক বাদী বা বিবাদী থাকে এবং কারো মৃত্যু হলেও বাকিদের বিরুদ্ধে মামলা চলতে পারবে, এটা কোনো সমস্যা না। ধরেন আপনি 10 জন বাদী হয়ে মামলা করলো, একজন মারা গেল, তাতে সমস্যা নাই, 9 জন তো আছে, 9 জন মামলা চালাবে। তবে সেক্ষেত্রে কেউ যে মারা গেছে, এই যে এটাকে বলা হয় নোট, মানে তার যে ডেথ নোট বলে আর কি, যে সে যে মারা গেছে, এই নোটটা রেকর্ডের পাশে, রেকর্ড মানে কি, মামলার নথির পাশে লিখে দিতে হবে। কিভাবে লিখতে হবে আমি একটু বলি। এটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। যদি ধরেন এই যে 1 2 3 4 5, এটা হচ্ছে বাদী, বাদীগণ, এভাবে এভাবে আর কি। তো এখানে একজন ধরেন 3 নাম্বার বাদী মারা গেল, অভিষিক্ত হয়, সেটা কোন আদেশের কোন অ্যামেন্ডমেন্ট বলে, তার জায়গায় কেউ স্থলাভিষিক্ত হয়েছে, তাদের নামও ওভাবে লিখতে হবে। তখন তারা হবে 3-এর ক নং বাদী, 3-এর খ নং বাদী, 3-এর গ নং বাদী। আমি স্ত্রী, মানে যারা তিন, তার যে একটা কথা কেটে কেটে আসছে ভাইয়া, ক্লিয়ারলি শোনা যায় না। স্ক্রিনও দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে? আচ্ছা, আমি দেখতেছি। এখন শুনলে বললেন আমাদের এখানে একটু
ইলেকট্রিসিটিতে প্রবলেম করতেছে গত 2 দিন ধরে, এর জন্য হচ্ছে বাদী একটু আছে জমির জন্য লাগবে বাবার স্থলে বাবার নর্মালি যদি মামলা ছাড়া মারা যেত সন্তানরা যেভাবে বাবার উত্তরাধিকারী হতো মামলাও সব জায়গায় দিতে হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ একটু বাফার করছিল তো। আপনারা কি স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। এখন কি একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমি আবার শুরু করতেছি। হ্যাঁ, এখন একটু নেট মনে একটু ইমপ্রুভ হ্যাঁ। করছে। তাইলে আবার মানে মামলা যে রেকর্ড থাকবে নথি, হ্যাঁ, এই রেকর্ড হচ্ছে নথি। মানে আমার 3 নাম্বার বাদী হচ্ছে মারা গিয়েছে, বা 4 হ্যাঁ নাম্বার বাদী হচ্ছে মারা গিয়েছে, ওইখানে আমি লাইন দিয়ে লিখে ফেললাম। হ্যাঁ, এটা মানে নোট, আদালত নোট সেখানে একটা নোট নিবে যে নেবে, সে হ্যাঁ। মারা গেছে, এবং প্রথমে নোট রাখবে। এরপরে যদি তার জায়গায় যদি তার সন্তানরা বা তার উত্তরাধিকারীরা যদি স্থলাভিষিক্ত হয়, তাহলে সেখানে তারা সেটা হতে পারবে, সেটা আবেদন করে সেটা হতে পারবে, সেটা সামনে আসতেছে। তখন আদালত তা ওই 3 নাম্বার বাদী বা বিবাদীকে কেটে তার পাশে নতুন করে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের নাম দিবেন এভাবে 3-এর ক, 3-এর খ, 3-এর গ। বুঝতে পেরেছেন? ও আচ্ছা। বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ, এইটাই 2-এ জাস্ট এটাই বলছে। দুই মানে এগুলো একটু জাস্ট একবার যদি ক্লিয়ারলি আপনারা বুঝে ফেলেন তাহলে আর কনফিউশন থাকবে না। 3-এ বলছে যে প্রসিজার ইন কেস অফ ডেথ অফ ওয়ান অফ সেভারাল প্লেইন্টিফস অর সোল প্লেইন্টিফ। হ্যাঁ, তো একই কথা, জাস্ট আমি এই বাংলা একটু আপনাদের জন্য মেড ইজি করেছি। দেখেন, বাদী মারা গেলে উত্তরাধিকারী আবেদন করে বাদীর স্থলাভিষিক্ত হতে পারবে। হ্যাঁ, তাহলে প্রথম কথা বলতেছে এখানে 2-এ বলতেছে যে কি নিবে আদালত, নোট নিবে। এখানে কি বলতেছে আদালত, বাদী মারা গেছে, বাট এই যে মিস্টার জসিম যে মারা গেল, জসিমের এখানে 4টা ছেলে আছে, কেউ আবেদন করে নাই। জসিম এভাবেই পড়ে আছে, এভাবেই তার নামের পাশে মৃত লেখা আছে, মৃত লেখা আছে, কিন্তু কেউ আবেদন করে নাই। তাহলে আদালত ওই মিস্টার জসিমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে সেভাবে ফেলে রাখবে, মানে মিস্টার জসিমের এগেনস্টে কি হবে, মামলাটা অ্যাবেট হয়ে যাবে। বাদী মারা গেল, উত্তরাধিকারী আবেদন করে বাদী স্থলাভিষিক্ত হতে পারবে, বাট আবেদন যদি না করে মামলা কি হয়ে যাবে, অ্যাবেট হয়ে যাবে। এটা হচ্ছে একমাত্র বাদীর ক্ষেত্রে। হ্যাঁ, আর যদি কেউ আবেদন না করে, এখানে একটু মানে একটা একটা ছোট্ট একটা ট্রিক আছে, সেটা হচ্ছে একমাত্র বাদীর ক্ষেত্রে। কিন্তু যদি বাদী 3-4 জন হয়, খেয়াল করেন, ধরেন বাদী 3-4 জন, এখানে যেরকম 3 জন বাদী,
জসিম সাহেব মারা গেল, জসিম সাহেবের স্থলাভিষিক্ত কেউ হইলো না, তারপরেও মামলাটা চলবে, কারণ বাকি যে দুজন আছে সেই দুজনের এই জসিম সাহেবের পক্ষ থেকে মামলাটা পরিচালনা করবেন বলে ধরে নেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর যেখানে একক বাদী থাকবে, একজনই বাদী থাকবে, সেখানে যদি তার পক্ষে তার সন্তানরা বা উত্তরাধিকারীরা যদি স্থলাভিষিক্ত না হয়, তাহলে মামলা কি হয়ে যাবে? অ্যাবেট হয়ে যাবে। এখন আপনারা বলেন যে এই যে আবেদন করবে স্থলাভিষিক্ত হওয়ার, সে আবেদনের সময় কত? আবেদনের সময় হচ্ছে 90 দিন। কয় দিন? 90 দিন। কোথায় বলা আছে? তামাদি আইনের আর্টিকেল 176 হচ্ছে প্লেন্টিফের জন্য, 177 হচ্ছে ডিফেন্ডেন্টের জন্য। যেমন যদি বাদী মারা যায়, তাহলে বাদী সন্তানরা আবেদন করবে কত আন্ডারে? 176 আন্ডারে। আর যদি বিবাদী মারা যায়, তাহলে বিবাদী সন্তানরা আবেদন করবে 177 আন্ডারে। তাহলে তামাদি হচ্ছে কত দিন? 90 দিন। এটা কিসের? ওই স্থলাভিষিক্ত হওয়ার আবেদন। কিসের আবেদন? স্থলাভিষিক্ত হওয়ার আবেদন। আবেদন। আপনারা কি আমার কথা বুঝছেন? মানে এই যে আমি যে এখানে একটা কথা লিখলাম যে আবেদন যদি না করে মামলা অ্যাবেট হয়ে যাবে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? যখন সোল প্লেন্টিফ, কি প্লেন্টিফ? সোল প্লেন্টিফ, মানে একজন যখন বাদী থাকবে। ক্লিয়ার? একজন যখন বাদী থাকবে। আর যদি অনেকগুলো বাদী থাকে, যেমন এখানে যেরকম অনেকগুলো বাদী ছিল, সেখানে যদি মিস্টার জসিমের ছেলেরাও এখানে নাও আসে, তাও আদালত জসিম সাহেবকে ধরেই এবং জামাল কামাল তাদেরকে ধরেই কিন্তু মামলাটা সামনে নিয়ে যাবেন, এবং সেই অনুযায়ী তিনি কি দিবেন? রায় দিবেন। মানে মামলা চলবে, মানে মামলাটা শেষ হবে না। বুঝতে পেরেছেন? মানে মামলাটা অ্যাবেট হবে না, মামলা চলবে, কারণ বাকি যে বাদী তারা কিন্তু আছে। কিন্তু যদি একজনই বাদী হয়, যে মিস্টার এই যে জসিম সাহেবই যদি বাদী হয়, এবং জসিম সাহেব মারা যাওয়ার পর তার কোনো সন্তান সন্ততি যদি তার জায়গায় না আসে, তাহলে মামলা কি হয়ে যাবে? অ্যাবেট হয়ে যাবে। অ্যাবেট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আবেদন করতে হবে কয়দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে। বাদীর জন্য কোন আর্টিকেল? তামাদি আইনের হচ্ছে 176 বাদীর জন্য, আর 176। 177 বিবাদীর জন্য। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখে। অনেক সময় এরকম আসবে যে একমাত্র বাদী মারা যাওয়ার পর তার সন্তানেরা তার বাবার মানে ওই বাদীর স্থলে এই বাদী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার জন্য আবেদন করবেন তামাদি আইনের কোন আর্টিকেল অনুযায়ী। সেখানে 176 177 দুইটাই থাকবে। এখন যদি আপনি দুইটাই দুইটাই কিন্তু সঠিক, বাট এখানে একটা ট্রিক আছে। লিখে দিছে বাদী, মানে বাদীর উত্তরাধিকারীরা বা বাদীর সন্তানরা, তখন বাদীর জন্য আর্টিকেল কোনটা? 176। এটা বুঝছেন ট্রিকটা? স্যার এখানে বিবাদী যদি একমাত্র হয় আর তার উত্তরাধিকারীর আইনগত প্রতিনিধি হওয়ার জন্য আবেদন না করে, তাহলে তার এগেইনস্টে মামলার রায় দিয়ে দেবে এক্সপার্টে, এরকম? রাইট। আচ্ছা স্যার, বুঝেছি। এবার সেটাই চারে বলতেছে যে, চারে কি বলতেছে দেখেন নিচে, বিবাদী মারা গেলে তার উত্তরাধিকারীরা পক্ষভুক্তির জন্য আবেদন করে বিবাদী স্থলাভিষিক্ত হতে পারবেন। আবেদন না করলে মামলা সেই বিবাদীর বিরুদ্ধে অ্যাবেট হবে, মানে ওই বিবাদীর বিরুদ্ধে মামলা শেষ হবে। তবে মৃত বিবাদী যদি মামলায় লিখিত জবাব না দেয়, এখানে একটা বিষয় আছে। আবেদন যদি না করে, মামলা সেই বিবাদীর বিরুদ্ধে কি হয়ে যাবে? অ্যাবেট হয়ে যাবে। অ্যাবেট মানে বিবাদীর বিরুদ্ধে অ্যাবেট হয়ে যাওয়া মানে কি বলুন তো? যেটা একটু আগে বলছিলেন, বাদীর পক্ষে এক্সপার্টে ডিক্রি হয়ে যাবে। এক্স্যাক্টলি সেটাই। আর এখানে একটা সুন্দর বিষয় আছে, সেটা হচ্ছে এই যে মানে অনেক সময় আমরা বাদীকে বলি যে বিবাদী যে মারা গেছে, আপনি বিবাদীর যে সার্ভাইভার যারা আছে, উত্তরাধিকারী যারা আছে, এদেরকে কি আপনি পক্ষভুক্ত করেছেন? তখন সে বলে যে স্যার এটা কি আমার দায়িত্ব নাকি করা? তখন আমরা বলি যে হ্যাঁ, এটা আপনার দায়িত্ব, আপনাকে এটা করতে হবে। মানে যদি আমরা পরবর্তীতে দেখি যে আপনি ইচ্ছাকৃতভাবে বিবাদীর সন্তান সন্ততি থাকার পরও এখান থেকে একটা এক্সপার্টের রায় নেওয়ার জন্য বিবাদীর উত্তরাধিকারী যারা তাদেরকে পক্ষভুক্ত করেন নাই, এক্ষেত্রে কিন্তু মামলা পক্ষদোষে বাড়িতে হবে, মানে মামলাটি পক্ষদোষে নষ্ট হয়ে যাবে, মানে মামলায় বাদী প্রতিকার পাবেন না। এই জন্য এখানে যে অ্যাপ্লিকেশনের কথা বলা আছে, এই অ্যাপ্লিকেশনটা কে করবে সেটা কিন্তু বলে নাই। খেয়াল করেন, খুবই ট্রিকি একটা ব্যাপার। বলছে অন এন অ্যাপ্লিকেশন, এখন অ্যাপ্লিকেশনটা মেড বাই হুম, কে করবে এটা কিন্তু বলে নাই। হ্যাঁ, তো এইখানে একটা ব্যাপার আছে। তো তখন অ্যাপ্লিকেশনটা অনেক সময় বাদীকেও করতে হয়, যে বাদী নিজেই আবেদন, মানে অ্যাপ্লিকেশনটা 3 ভাবে আসতে পারে। একটা জিনিস খেয়াল করেন, এই যে পক্ষভুক্তির ব্যাপারটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি। পক্ষভুক্তি বাদী নিজে
বাদী নিজে আবেদন করে করাইতে পারে, বিবাদী নিজে আবেদন করে হতে পারে, আবার অনেক সময় আদালত নিজেই কি পক্ষ করে ফেলতে পারে। ওই যে আমাদের অর্ডার 1 রুল 10 এর আন্ডারে, মানে আদালত সুমোটো চাইলে ওই যে ওখানে পড়াইছিলাম না, যে কাউকে বাদ দিতে পারে, যে কাউকে নিতে পারে। তাহলে মানে একটা মামলায় পক্ষভুক্তি 3টা এভিনিউতে করা যায়। বাদী নিজে গিয়ে আদালতকে বলবে আমাকে পক্ষভুক্ত করেন, বাদী বলতে মানে বাদীর স্থলাভিষিক্ত যারা আর কি, বাদীর সন্তানরা। তারপরে বিবাদীর সন্তানরা গিয়ে বলবে যে আমার বাবার জায়গায় আমাদেরকে পক্ষভুক্ত করেন। আবার আদালত নিজে থেকেই তাদেরকে কল করে বলে যে তোমরা নিজেরা পক্ষভুক্ত হও। সো 3টা উইন্ডো আছে পক্ষভুক্ত হওয়ার জন্য। তো ঠিক স্যার এখানে একটা, হ্যাঁ বলেন। স্যার বিবাদী যদি এখানে একাধিক হয় আর তাদের মধ্যে একজন মারা যায়, তার উত্তরাধিকারীরা আবেদন না করে, তখন কি বাদীর মতো ওখানে ধরে নেওয়া যাবে যে বাকি দুজন তার প্রতিনিধিত্ব করতেছে যে মারা গেছে তার, বিবাদীর রাইট ক্ষেত্রে? রাইট রাইট কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে, একটু বলি, এটা খেয়াল করেন। ধরেন 1 2 3 এরা হচ্ছে বিবাদী, এটা হচ্ছে এ বি সি। এখন এখানে মিস্টার সি মারা গেল, তো এ এবং বি আছে, তো আদালত সেভাবে করে মানে ইস্যুগুলো নিয়ে, আমরা কিন্তু মূলত রায়ের কথা বলছি না, আমরা বলছি মামলাটা চলবে কি চলবে না তার উপরে ডিপেন্ড করতেছি। সি পাবে কি পাবে না, সি এর রিলিফ কি হবে সেটা আমরা জানি না। আমাদের মেন কথা হচ্ছে মামলাটা কি চলবে না স্টপ হয়ে যাবে, এটা নিয়ে কথা। আমার কথা বুঝছেন? সো মামলাটা জি জি। চলবে, মামলাটা সামনের দিকে চলবে। কিন্তু এখন এই যে একটু আগে যেটা আমি বলছিলাম, যে কেউ যদি মারা যায়, অনেক সময় বাদীর উপরে একটা দায়িত্ব চলে আসে, যে যে মারা গেল তার তার যে উত্তরাধিকারী যারা আছে, সন্তান সন্ততি, তাদেরকে মামলায় কি করা, পক্ষভুক্ত করা। এটা বাদীর উপরে কিন্তু একটা দায় আসে। কিন্তু এই বাদীর এই দায়টা, মানে বাদী এই দায় থেকে মুক্ত হবেন কখন জানেন? যখন বাদী দেখাবে কোর্টকে যে মাননীয় আদালত, আপনি যে আমাকে বললেন সি এর সন্তানদেরকে অন্তর্ভুক্ত করার জন্য, সি তো এখানে লিখিত জবাবই দেয় নাই, সি তো এই মামলাতে অ্যাপিয়ারই করে নাই। সুতরাং তার, সে যে মারা গেল, তার সন্তান সন্ততিকে এখন আমার পক্ষভুক্ত করার কোনো দরকার নাই। মানে এই যে একটা দায় থেকে বাদী তখন কি হয়ে যাবে, এক্সেমটেড হয়ে যাবে। এটা কিন্তু আইনেই বলছে। এই যে দেখেন বলতেছে যে, এখান থেকে বলতেছে, খেয়াল করেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। বলতেছে দ্য প্লেইন্টিফ শ্যাল নট বি রিকোয়ার্ড টু সাবস্টিটিউট। এই যে দেখেন, এই যে আপনাদেরকে যে বলছিলাম যে অ্যাপ্লিকেশন করার কথা, তিনে বলতেছে অ্যাপ্লিকেশন করবে বাদী, মানে বাদীর বাচ্চা কাচ্চারা, আর 4-এ বলতেছে অ্যাপ্লিকেশন করবে বিবাদীর বাচ্চা কাচ্চারা। বাট এই যে এখানে একটা যে লাইন আছে, আমি যে একটাকে বললাম যে মাঝে মধ্যে বাদীও আবেদন করে বিবাদীকে মামলায় টানতে পারে, এই সেই লাইনটা এখান থেকে আমরা বের করছি যে the plaintiff shall not be required to substitute and shall be, মানে প্লেইন্টিফ কাউকে বিবাদীর জায়গায় আরেকজন, ধরেন একজন বিবাদী সি, এখানে 3 নম্বর বিবাদী মারা গেল, 3 নম্বর বিবাদীর জায়গায় তার সন্তানদেরকে সাবস্টিটিউট করার জন্য আবেদন করার দায় থেকে বাদীকে মানে মুক্তি দেওয়া যাবে কখন? তার মানে এখান থেকে আমরা জানতে পারলাম যে অনেক সময় বাদীও চাইলে যে বিবাদী মারা গেছে তার সন্তানদেরকে মামলা পক্ষভুক্ত করতে পারে। কিন্তু এই ধরনের যে একটা বাদীর উপর যে একটা দায় থাকবে, সেই দায় থেকে বাদী কখন মুক্তি পাবে, বাদী মুক্তি পাবে কখন, সেটা এখানে বলতেছে যখন ডিপেন্ডেন্ট নিজেই ডাব্লিউএস জমা দেয় না, কি জমা দেয় নাই, মানে রিটেন স্টেটমেন্ট জমা দেয় নাই, অথবা সে নিজেই এই মামলায় কন্টেস্ট করার জন্য অ্যাপিয়ার হয়নি। তো তার মানে এটা মেইন আইডিয়াটা হচ্ছে, যখন বিবাদী নিজেই নিজেকে অ্যাপিয়ার করে নাই বা ডাব্লিউএস দেয় না, তার মানে সে কন্টেস্ট করতে চায় না। তো যে কন্টেস্ট করতে চায় না, সে যদি মারা যায়, তার সন্তানদেরকে এই মামলাতে স্থলাভিষিক্ত করার দায় প্লেন্টিফের উপরে নাই বলেই আইন বলে দিচ্ছে। ক্লিয়ার? বুঝতে জি স্যার। পেরেছেন? জি একদম স্যার। ক্লিয়ার এটা। এখন এখানে এবারে 5-এ আসতেছে, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে, মানে এখানে অর্ডার গুলো খুব সুন্দরভাবে এমনভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা কোয়েরি মিট করতেছে। 5-এ আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার, এই যে উত্তরাধিকারীদেরকে যে আমরা পক্ষভুক্ত করব বা করব না, এই যে ওই উত্তরাধিকারী কারা বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কারা, এটা আমরা কিভাবে নির্ধারণ করব? এটা আপনার নির্ধারণ করার দরকার নেই। এটা কে নির্ধারণ করবে? এটা আদালত নির্ধারণ করবে। শ্যাল বি ডিটারমাইন্ড বাই দ্য কোর্ট। তাহলে আমরা 5 থেকে কি জানলাম? যখন কোনো পার্টি মারা যাবে, সেই পার্টির স্থলে যখন উত্তরাধিকারীরা বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভরা যখন পক্ষভুক্তি হওয়ার জন্য আবেদন করবে, তারা কি আসলেই সেই মৃত ব্যক্তির লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কিনা, এই প্রশ্নটার ডিটারমাইন কে করবে? আদালত করবে। সেটা কিভাবে আদালত করে? খুবই স্বাভাবিক, আদালত তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে একটা ওয়ারিশ সার্টিফিকেট চায়। কি চায়? ওয়ারিশ সনদ। তো ঠিক আমাদের কোর্টে এটা প্রায়ই হয়। ধরেন বাদী মারা গেল, বাদীর জায়গায় এখন বাদীর সন্তানটা স্থলাভিষিক্ত হবে। তো আমরা যখন এটা এই ধরনের দরখাস্ত মঞ্জুর করব, তার সে সময় আমরা দরখাস্তের সাথে কি দেখি? ওয়ারিশ সনদ দিয়েছে কিনা,
তাদের এনআইডি কার্ড দিয়েছি কিনা, তার কারণ এনআইডি কার্ডে বাবার নাম লেখা থাকবে, এবং এই বাবার যে মারা গেছে তার হচ্ছে মৃত্যু সনদ, মানে কবে মারা গেছে এটা। কারণ মৃত্যু সনদ কেন ইম্পর্টেন্ট বলুন তো, কে বলতে পারবে? মৃত্যু সনদ কেন ইম্পর্টেন্ট? মৃত্যু সনদ কেন ইম্পর্টেন্ট? এটা প্রমাণ করতে হবে উনি মানে সত্যি মারা গিয়েছেন কিনা সেই জন্য। আচ্ছা, মারা গেছেন কিনা এটা জানার জন্য। আর কেন ইম্পর্টেন্ট? আর কেন ইম্পর্টেন্ট বলতে পারবেন দেখি, একটু চিন্তা করেন তো দেখি। স্যার প্রশ্নটা কি শুনতে পাইনি? মৃত্যু সনদটা কেন ইম্পর্টেন্ট, মানে আপনি যখন এই ধরনের আবেদন যখন এন্টারটেইন করতে যাবেন, তখন আপনি তিনটা জিনিস এখানে দেখবেন। একটা হচ্ছে আবেদনের সাথে ওয়ারিশ সনদ দিয়েছে কিনা, আবেদনকারীদের এনআইডি কার্ড আছে কিনা, এবং যিনি মারা গিয়েছেন তার মৃত্যু সনদ দিয়েছে কিনা। এখন মৃত্যু সনদটা কেন ইম্পর্টেন্ট সেটা জিজ্ঞেস করতেছি। এভিডেন্সের কাজেও লাগতে পারে। আমরা তো তার সে কি মারা গেছে কি মারা যায়নি এটা নিয়ে তো বিচার করতেছি না। কেন ইম্পর্টেন্ট মৃত্যু সনদ? বলতে পারতেছেন না? কারণ আপনি আদৌ মারা গেছে কিনা সেটা তো জানতে হবে। হ্যাঁ, রাইট। আর কি কারণে? এমন হতে পারে যে সে মারা যায়নি, বাট তাকে মৃত মৃত দেখায় হ্যাঁ তারা মামলায় পক্ষভুক্ত হতে চাচ্ছে, এরকম তো হতে পারে। কিন্তু মৃত্যু সনদটা কেন ইম্পর্টেন্ট বলেন? কারণ এই ধরনের যে আবেদন, এই ধরনের যে অ্যাপ্লিকেশন, এই ধরনের যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা করতে হয় কয়দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিন। এই 90 দিনটা কোন দিন থেকে কাউন্ট করব? মৃত্যুর দিন থেকে। জি, এই জন্যই আমার কি লাগবে? এই জন্য কি ডেথ লাগবে? সার্টিফিকেট। আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। বাদীর জন্য কোন আর্টিকেল? 176, আর বিবাদীর জন্য 177। 77। এই যদি দেখা যায় যে কে হচ্ছে এই আবেদনটা 90 দিন পরে করেছে, আদালত চাইলে সেটা কি করতে পারে? রিজেক্ট করতে পারে। তো এই জন্য ওই মৃত্যু সনদটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা পাশে যেটা দেখলাম সেটা হচ্ছে এই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কারা, বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ নিয়ে যদি কোনো কোশ্চেন আসে যে আমি, মানে অনেক সময় থাকে না যে একজন বাদী মারা গেল, এখন দুইজন লোক এসে বলতেছে আমি হচ্ছি তার সন্তান। মানে এখন কে আসল সন্তান বা কে নকল সন্তান, কে আসল প্রতিনিধি কে নকল প্রতিনিধি, এই সমস্ত বিষয় কে ডিটারমাইন করবে? কে করবে? আদালত। আদালত determine। এবার এখানে একটা মজার বিষয় বলতেছে, খুবই মজার। এই জন্য বললাম যে আজকের মানে অর্ডারটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং একটু জটিল, কারণ আমরা সবাই এটা সম্পর্কে ভাষা নলেজ রাখি। আজকে ইনশাল্লাহ সব কনফিউশন দূর হয়ে যাবে এবং অনেক কনফিডেন্ট ফিল করবেন। 6 বলতেছে যে নো অ্যাবেটমেন্ট হবে না বাই রিজন অফ ডেথ আফটার হিয়ারিং। খুবই মজার। এই ইংলিশে কি বলছে এটা বাদ দেন, এখানে আস। হিয়ারিং বলতে কি পড়াইছিলাম? হিয়ারিং মানে কি? সাক্ষ্য গ্রহণ। হিয়ারিং মানে কি? সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণ। আপনাদেরকে পড়াইছিলাম না যে চূড়ান্ত শুনানি, এটাতে আমরা কি বলি? চূড়ান্ত শুনানি স্টেজ, মানে যে স্টেজে কি নেওয়া হয়, যে স্টেজে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ডকে দাঁড়িয়ে সে কি দেয়? সাক্ষীরা সাক্ষ্য দেয়। এখন এই যে আফটার হিয়ারিং মানে হচ্ছে কি? হিয়ারিং শেষ মানে চূড়ান্ত শুনানি শেষ। চূড়ান্ত শুনানি শেষ মানে কি? সাক্ষ্য গ্রহণ শেষ। মানে বাদী বিবাদী, মানে পিডব্লিউ ডিডব্লিউ যে সাক্ষীরা আছে, যেমন পিডব্লিউ ডিডব্লিউ মানে প্লেন্টিফ উইটনেস, ডিফেন্ডেন্ট উইটনেস বা যারা যারা আছে সব শেষ করে মানে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত। সাক্ষ্য গ্রহণ কি? সমাপ্ত। সাক্ষ্য গ্রহণ সমাপ্ত। এখন সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরের স্টেজটা কি বলুন তো? পরের স্টেজ কি? রায় রায় না? দেওয়া। রায়। মাঝে একটা স্টেজ আমরা হচ্ছে এটা কাস্টমারি রাখি, সেটা হচ্ছে আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট? যুক্তি তর্ক শুনানির জন্য একটা ডেট রাখি। ওই যে আপনারা যে মুড কোর্ট করেন না, মুড কোর্টে যেরকম দুই পাশে দুইজন দাঁড়ায় 5 মিনিট কথা বলে, ঠিক ওইটাই হচ্ছে আর্গুমেন্ট স্টেজ। মানে পুরো মামলাটা তারা 5 মিনিটের মধ্যে শেষ করে দিবে। তারা বলবে এই আমার এই সমস্যা, মানে আমার এই বাদী এটা বলেছে, পিডব্লিউ1 এটা বলেছে, সেটা জেরাতে এটা বলেছে, এভাবে করে করে তারা সুন্দর করে একটা মানে টোটাল একটা আর্গুমেন্ট যুক্তি তর্ক সেদিন উপস্থাপন করে। এই করার পর এরপরের কি রায়ের জন্য রাখে। এখন কথা হচ্ছে এই সাক্ষ্য সমাপ্ত হওয়ার পর, খেয়াল করেন, সাক্ষ্য সমাপ্ত হয়ে গেল এবং রায়, ধরো সাক্ষ্য সমাপ্ত হয়ে গেল, সাক্ষ্য সমাপ্ত হয়ে গেল 1/1/25, আর রায়ের জন্য রাখা হয়েছে ধরেন আর্গুমেন্ট শেষে রায়ের জন্য রাখা হয়েছে ধরেন 12/1/25। এর মাঝখানে বাদী মারা গেল। এর মাঝখানে কি? বাদী মারা গেল। বাদী মারা গেল।
বা দ্বিবেদী মারা গেল, মামলা কি অ্যাবেট হবে? অ্যাবেট হবে মামলা? হুম, কি আপনাদের কমন সেন্স কি না, বলে অ্যাবেট এখানে হওয়া উচিত? এখানে পক্ষদের কাছ থেকে প্রয়োজনীয় যা দরকার ছিল সেসব তো পেয়েই গেছে, এখন রায় রাইট, ঘোষণা করতে সমস্যা। তাহলে মামলা অ্যাবেট হবে? না, মামলা অ্যাবেট হবে না। অ্যাবেট কি হবে না। হবে না। হবে না। ক্লিয়ার? তাইলে যদি পরীক্ষায় আসে যে কখন মামলা অ্যাবেট হবে না, যদি এরকম একটা অপশন দেয় যে সেখানে লেখা থাকবে যে সাক্ষ্য মানে হিয়ারিং শুনানি শেষ হওয়ার পর কিন্তু রায় ঘোষণার আগে, শুনানি শুরু হওয়ার আগে এবং রায় ঘোষণার পরে, শুনানি চলমান এবং রায় ঘোষণার আগে, কোনটা উত্তর দিবেন? উত্তর কোনটা দিবেন? শুনানির পরে রায় ঘোষণার আগে। শুনানির শেষে, মানে শুনানি শেষ মানে শুনানি গ্রহণ শেষ, এই যে আমি লিখে দিয়েছি সাক্ষ্য গ্রহণ শেষ। তার মানে পরীক্ষা এরকম আসতে পারে যে সাক্ষ্য গ্রহণ, শেষ। বা আপনাদেরকে পেঁচানো যেতে পারে শুনানি শেষ, সাক্ষ্য গ্রহণ শেষ প্লাস রায় ঘোষণার মানে মোট কথা হচ্ছে মামলাটা এখন রায় ঘোষণার জন্য আছে। কিসের জন্য আছে? রায় ঘোষণার জন্য আছে। তো যে মামলা রায় ঘোষণার জন্য আছে তার মানে সেখানে অলরেডি জজ সাহেব যা যা ডিটারমাইন করার জন্য যা যা দরকার ছিল সবকিছু তার কাছে এখন সবকিছু হাজির আছে। এখানে আর পক্ষদের থাকা না থাকা, বেঁচে থাকা মরে যাওয়া কোনো ম্যাটার করে না। এই জন্য কেউ যদি মারাও যায় তাহলে সেই মামলা কি হবে না? অ্যাবেট হবে না। কিন্তু যদি এমন হয় যে এই যে সাক্ষ্য গ্রহণ শুরু হলো, সাক্ষ্য গ্রহণ কি শুরু হলো, এরপরেই বাদী এবং বাদীর স্থলাভিষিক্ত আর কেউ হইল না, তাহলে এই মামলাটার সামনে আগাবে না। ক্লিয়ার? ওখানেই মামলা শেষ হয়ে যাবে। আবার যদি বাদী ধরেন আমি আপনাদেরকে এইভাবে একদম প্রায়োগিক অর্থে যদি বলি, PW1 হিসেবে তিনি সাক্ষী দিয়ে গেলেন, সাক্ষী দেওয়ার পর তিনি মারা গেলেন, তাকে জেরাও করা গেল না, তখন তার জায়গায় PW1 এর জায়গায় তার যে সন্তানরা আছে তারা কি হবে? মামলার পার্টি হবে। তো মামলার পার্টি হয়ে PW1 এর যে জবানবন্দিটা সেটা কি হয়ে যাবে? সেটা এক্সপাঞ্জ হয়ে যাবে। সেটা এক্সপাঞ্জ হয়ে যাবে বা সেটা বাদ হয়ে যাবে। PW1 এর জায়গায় যে নতুন করে যে মানে তার যে সন্তান যিনি স্থলাভিষিক্ত হয়েছেন তিনি আবার নতুন করে জবানবন্দি দিবেন, তাকে আবার নতুন করে কি করা হবে? জেরা করা হবে। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝতে পারছেন এটা? স্যার, জি, যে 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 মামলাটার মূল যে বাদী বা বিবাদী যেই হোক, তার কথার ওয়েট, তার কথার সাক্ষ্যের ভ্যালু অনেক বেশি না? তার ছেলে এসে যেটা বলবে সেটা গুরুত্ব পাবে, আগেরটা এক্সপান্স হয়ে যাবে, সেটা কেমন হবে? সিভিল মামলাতে ওরাল এভিডেন্স অত ইম্পর্টেন্ট না, কারণ সিভিল মামলাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স বেসড ও বিষয়। আচ্ছা, জি জি সে জি। যা বলবে সেগুলো তো ডকুমেন্টারি কথাই বলবে। সে যা বলবে সেটা তো অলরেডি আরজিতে লেখাই আছে। আমার কথা বুঝছেন না? জি স্যার। আর আমাদের সিপিসি এখন এখন অ্যামেন্ডমেন্ট হয়েছে না, সেখানে সে যা বলবে সেটা তো সে এফিডেভিট আকারে দিতেই পারে। তার মানে তার বাবার কথা আমার কথা, আবার সে মরে গেলে তার নাতির কথা আমার কথা, এরকম আর কি। কথা বুঝছেন না? তবে জেরাটা জি হবে কি লাইভ, জেরা কি হবে? লাইভ হবে। লাইভ। আমাদের যে দলিল নিয়ে আমরা হচ্ছে যে দলিলের উপর ভিত্তি করে আমরা আমাদের জায়গাগুলোকে ভোগ করি, দলিলগুলো কি আমরা কখনো দেখেছি? এটা আমাদের দাদার আমল থেকে না। তাইলে আমরা সেই জমিটা ভোগ করতেছি না, কালকে মামলা হলে আমরা সেখানে দাঁড়াবো না? তখন কি আদালত বলবে না তোমার দাদা এই দলিল করেছে, তোমার দাদাকে তুলে নিয়ে আসো কবর থেকে, সেই সাক্ষী দেবে? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে মানে এগুলো যেহেতু ডকুমেন্টারি বেসড বিষয়, এগুলো যেহেতু কাগজিক বিষয়, কাগজকে উপস্থাপন করবো আর কাগজের কন্টেন্ট গুলোকে আমি সেখানে বলবো, জাস্ট এটাই। তবে দখলের ক্ষেত্রে ওই পার্টিকুলার সাক্ষীর সাক্ষ্য খুব ইম্পর্টেন্ট। দখলের ক্ষেত্রে যেমন তিনি দেখেছেন ওখানে কে দখল করে, তিনি যদি মারা যান তাহলে পরবর্তীতে সেটা আরেকজনকে তার জায়গায় এনে সাক্ষ্য দেওয়ানোর সুযোগ নেই। তিনি যদি মারা যান তার সাক্ষ্য, তার ওই মানে ওই স্টেটমেন্ট এটা আর মানে গৃহীত হবে না, তার জায়গায় নতুন কোনো সাক্ষীকে নিয়ে আসতে হবে দখলের ক্ষেত্রে, কারণ দখলটা নিজে চোখে দেখার বিষয়। বাট অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, ডকুমেন্টারি বিষয়ের ক্ষেত্রে একজন সাক্ষী যদি দিয়ে মারা যান, মানে একজন যদি সাক্ষ্য দিয়ে মারা যান, জবানবন্দি দিয়ে যদি তিনি মারা যান, তার জবানবন্দিটা নথিতে থাকবে, এক্সপাঞ্জ হয়ে যাবে। কারণ কেন সেটা আমলে নেওয়া হবে না বলুন তো? জবানবন্দিটা কেন আমলে নেওয়া হবে না? কেন কেন মামলার রায়ের ক্ষেত্রে এটাকে মূল্যায়ন করা হবে না বলুন তো? কারণ সিভিল মামলায় ডকুমেন্টের গুরুত্ব বেশি। না, আমি প্রসেস সুযোগ নেই। জবানবন্দি দেওয়ার পর যদি বাদী মারা যায় তাহলে বাদীর এই জবানবন্দিটা কেন আমি রায় লেখার সময় মূল্যায়ন করব না বলেন? ক্রস এক্সামিনেশনের সুযোগ নেই। ভেরি গুড, কারণ এটাকে কি করা ক্রস হয়নি? এক্সাম। জেরা করা হয়নি। ভেরি গুড। এই তো আপনারা তো খুব ব্রিলিয়ান্ট, আপনারা বুঝে গেছেন সবকিছু। তার মানে রুল 6 এ বলতেছে যে সাক্ষ্য গ্রহণ শেষে
বা শুনানি শেষে, অনেকভাবে বলা যায়। আপনারা চূড়ান্ত শুনানি শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, জবানবন্দি, জেরা সব শেষে, পিডব্লিউ, ডিডব্লিউ বা সকল সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পর রায়ের পূর্বে যদি কোনো পক্ষ মারা যায় তাহলে সে মামলা কি অ্যাবেট হবে? না। অ্যাবেট হবে না, শেষ। রুল 7 বলতেছে, তো বাংলায় চলে যান, কি বলতেছে? ও এখানে যেটা বলছিলাম, মানে মজার বিষয়টা, ওই যে শুরুতে দেখাইছিলাম আপনাদেরকে যে এই যে বিয়ে হয়ে গেছে, দেখেন একটা বাদীর, দেখেন আমাদের আইন প্রণেতারা কতটাই হচ্ছে দূরদর্শী, তারা এগুলো নিয়ে আসছে। যেমন ধরেন এই উনার নাম হচ্ছে ফাতেমা, হ্যাঁ, ফাতেমা মামলা করার সময় তার বিয়ে হয়ে গেছে। এখন বলতে পারে, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি আর কোর্টে এসে কি করবা, তোমার মামলা শেষ। মানে আগে এই কুসংস্কার গুলো ছিল, এই জন্য এই মানে আইনটা বানানোর সময় এই জিনিসটা ঢুকাইছে। কি বলতেছে দেখেন, বলতেছে কোনো পক্ষ নারী হলে, মানে মামলার কোনো একটা পক্ষ যদি নারী হয়, সেটা বাদী হোক বা বিবাদী হোক, এবং তিনি বিয়ে করলে মামলা শেষ শেষ হয়ে যাবে না। তার মানে ওই সময়ে সমাজে এরকম একটা প্রচলন ছিল যে কোনো নারী যদি বিয়ে করে ফেলে তাহলে সে আর মামলা চালাতে পারবে না। মানে দেখেন কত একটা কুসংস্কার ছিল। মানে এটা একটা, আমার কাছে এটা খুবই একটা ইন্টারেস্টিং আইন মনে হয়েছে। বলতেছে দেখেন, দ্য ম্যারেজ অফ এ ফিমেল প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট শ্যাল নট কজ দ্য সুট টু অ্যাবেট। তার মানে ওই সময় সমাজে এরকম কিছু একটা ছিল বলে এটা ঢুকাইছে। তার মানে ওই সময় সমাজে যদি কোনো নারী বাদী বা বিবাদীর বিয়ে হয়ে যেত তাহলে তার মামলাটা আর কি মানে সামনের দিকে আগাইতো না। কেন আগাইতো না, এটার কারণও আছে। হয়তো স্বামী তাকে কোর্টে আসতে দিত না, বলতো যে তুমি পর্দানুশীল মহিলা, তুমি এখন সেখানে যাবা না, এসে মানে কিছু একটা হইতো তারা, যাতে তারা কোর্টে না আসতে পারতো। তো এই জন্য আইন প্রণেতারা এটা ঢুকাই, বলতেছে যে অনলি বিকজ শি ইজ ম্যারিড, শি বিং আ প্লেইন্টিফ অর ডিপেন্ডেন্ট, শি শ্যাল নট লুজ দ্য কি বলে রাইট টু সু। এটা সে হারাবে না, বরং তার তার মামলা সামনের দিকে আগাবে। তার মামলা কি হবে না, অ্যাবেট হবে না, বা বন্ধ হবে না, বা স্থগিত হবে না, বা মানে প্রসিডিংটা স্টপ হয়ে যাবে না। এবং কি শুধু শুধু সেটা না, সে যাকে বিয়ে করবে তার ওই মানে সে তো লায়াবল থাকবে, মানে সে তো মামলাটা সামনের দিকে নিবে। টু সাম এক্সটেন্ট তার হাজবেন্ডকে কি করা যাবে, লায়াবল করা যাবে। এটা বলতেছে কোনো পক্ষ যদি নারী হয়, মানে পক্ষ মানে কি বাদী বা বিবাদী যদি নারী হন, মহিলা হন, এবং তিনি যদি বিয়ে করে ফেলেন তাহলে মামলা কি হবে না, শেষ হবে না। রায় তার বিরুদ্ধে কার্যকর হবে বা তার পক্ষে কার্যকর হবে। প্রয়োজনে স্বামীর উপরও দায় পড়তে পারে, মানে তার যে স্বামী তার উপরও দায় পড়তে পারে। হ্যাঁ, যেমন আমি এই জন্য একটা এখানে উদাহরণ দিলাম যে আপনারা প্রশ্ন করতে পারেন যে তার কোন সময় স্বামীর উপর দায় পড়তে পারে। ধরেন কথার কথা, তিনি কারো কাছ থেকে ঋণ নিলেন, ওই ভদ্রমহিলা ঋণ নেওয়ার পর তিনি সেখানে তার স্বামীকে কি রাখলেন, গ্যারান্টর রাখলেন। কি রাখলেন, গ্যারান্টর। বললেন যে আমি যদি এই ঋণের টাকা শোধ না করতে পারি তাহলে আমার হাজবেন্ড এই টাকাটা দিবে। বা তিনি যে টাকাটা নিয়ে আসেন সেই টাকাটা স্বামী স্ত্রী দুজন মিলে তাদের বাড়িতে খরচ করছেন, তারা বাসা বাড়ি বানাইছেন। এখন স্ত্রী যদি সে টাকাটা না দিতে পারেন তাহলে বাই ল, মানে আইনগতভাবে আইন ধরে নেবে যে স্বামীও এই ঋণটা পরিশোধ করতে বাধ্য। এই জন্য বলতেছে, ওয়ার দ্য হাজবেন্ড ইজ বাই ল লায়াবল ফর দ্য ডেটস অফ হিজ ওয়াইফ, দ্য ডিক্রি মে উইথ দ্য পারমিশন, এখানে কিন্তু কোর্টে পারমিশন নিতে হবে, বি এক্সিকিউটেড এগেইনস্ট দ্য হাজবেন্ডস অলসো। হাজবেন্ডের বিরুদ্ধেও কিন্তু এই ডিক্রিটা এক্সিকিউট করা যাবে যদি দেখানো যায় যে হাজবেন্ড বাই ল লায়াবল টু পে দ্য ডেট ইনকার্ড বাই হিজ ওয়াইফ। ক্লিয়ার? তার মানে সাথে কি বলতেছে যে জাস্ট বিকজ মানে কোনো একজন বাদী বা বিবাদী নারী এবং তার বিয়ে হয়ে গেছে এই কারণে তার মামলা কি হবে না, অ্যাবেট হবে না। এবং টু সাম এক্সটেন্ট বাদীনির যে স্বামী তার উপরও দায় বর্তাতে পারে, তবে সে দায় বর্তানোর ক্ষেত্রে আগে কোর্টে কি নিতে হবে, পারমিশন। কি নিতে হবে, পারমিশন নিতে হবে। পারমিশন। এবার 88 খুবই মজার, যেটা আপনারা কথা কথা বলেন যে ইনসলভেন্ট হয়ে গেছে, ব্যাংক্রাফট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। এই দেউলিয়া বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা আগে নিচে যাই, তারপরে বলতেছে বাদী দেউলিয়া হলে মামলা শেষ হবে না। তার মানে আপনারা কি এতক্ষণ ধরে নোটগুলো নিতে পারছিলেন? বলুন তো কে কে নোটগুলো নিছেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো যে কখন মামলা অ্যাবেট হবে কখন হবে না, আমাকে কিন্তু বলতে হবে। এখানে বলা হচ্ছে কি, বাদী দেউলিয়া হলে মামলা, এটা কার কথা বলতেছে, প্লেইন্টিফের কথা বলতেছে, পার্টির কথা বলতেছে না। কিন্তু এখানে কিন্তু শুধু একজন বাদী, বাদী যদি দেউলিয়া হয়ে যায় মামলা কি হবে না, শেষ হবে না। এখন এখানে একটা কথা আছে, বাদী দেউলিয়া কখন হবে এটা আপনাদেরকে জানতে হবে, যদিও এটা আমাদের আলোচনা না, তারপর আমি এটা বলে দিচ্ছি। দেউলিয়া হওয়ার আগে বাদী নিজেকে কি ঘোষণা করবে, ইনসলভেন্ট। আপনারা লিখে রাখেন, ইনসলভেন্ট মানে কি, যে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। ঋণগ্রস্ত জিনিসটা কি, যে আমার দেনা হচ্ছে 10 লাখ, আমার সম্পত্তি হচ্ছে 1 লাখ। তার মানে সম্পদের চাইতে যখন দেনা বেশি হয় তখন সে কি হয়ে যায়, ইনসলভেন্ট হয়ে যায়। তো ইনসলভেন্সির যে ব্যাপারটা সেটা ডিল করে হচ্ছে দ্য প্রভিনশিয়াল ইনসলভেন্সি অ্যাক্ট 1920। এর আন্ডারে সে নিজে ইনসলভেন্ট ঘোষণা করার জন্য আদালতে যাবে। আদালত থেকে যেই মুহূর্তে বলা হবে যে হ্যাঁ তুমি আসলেই ইনসলভেন্ট, তোমার আসলে যে সম্পদ রয়েছে সেগুলো তোমার দেনা পরিশোধ করার জন্য যথেষ্ট না, তখন আদালত তাকে কি ঘোষণা করবে, দেউলিয়া ঘোষণা করবে। আদালত যখন তাকে ইনসলভেন্ট ঘোষণা করবে তখন তার ক্যাপাসিটি, তখন তার নাম হয়ে যাবে কি, ব্যাংক্রাফট। কি হয়ে যাবে, ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট। তাহলে ইনসলভেন্ট এবং ব্যাংক্রাফটের মধ্যে পার্থক্য আছে। ইনসলভেন্ট হচ্ছে যখন যখন নিজে বলে যে আমি ইনসলভেন্ট, আমি দেউলিয়া। আর যখন কোর্ট বলে তুমি দেউলিয়া, তখন তার নাম কি, ব্যাংক্রাফট।
যখন সে নিজে বলে তখন তার নাম হচ্ছে ইনসলভেন্ট, আর যখন কোর্ট বলে ও তখন তার নাম কি? ব্যাংক্রাফট। ঠিক আছে? আর এই ব্যাংক্রাফট কখন হবে? এটা হচ্ছে এই ব্যাংক্রাপসি অ্যাক্ট 1997 অনুযায়ী এটা ডেল্ট হয়। আর এই ধরনের মামলা যায় হচ্ছে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ পর্যায়ের আদালতে। যেমন আমাদের ঢাকার আদালতে হচ্ছে আদালত নাম্বার 7, অতিরিক্ত জেলা ও দায়রা আদালত 7, এটা হচ্ছে দেউলিয়া বিষয়ক আদালত লেখাই আছে। আর জেলা পর্যায়ে এটা তো হচ্ছে মেট্রোতে, আর জেলা পর্যায়ে যিনি হচ্ছেন জেলা জজ তার কাছে হচ্ছে এই এখতিয়ার। এখানে যে কেউ গিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করতে পারে। এখন কথা হচ্ছে যখন কেউ কাউকে দেউলিয়া ঘোষণা করবে, এই যে ইনসলভেন্ট ঘোষণা করবে, আদালত একটা তদন্ত করবে, তদন্ত করে যদি দেখেন যে হ্যাঁ আসলেই তার সম্পত্তি হচ্ছে 1 লাখ টাকার আর তার ঋণ হচ্ছে 10 লাখ টাকা, তখন আদালত তাকে কি করবেন? ব্যাংক্রাফট ঘোষণা করবেন। ঘোষণা করার পর আদালত তার এই যাতে করে তার এই 1 লাখ টাকার সম্পত্তিটাও যাতে করে ক্রেডিটর মানে হচ্ছে দেনাদাররা যাতে এটা পান, সুন্দরভাবে যেন পান, এই জন্য আদালত একজনকে অ্যাসাইন করেন। তাকে কি বলা হয়? অ্যাসাইনি অথবা কি বলে? রিসিভার বলে। কি বলে? অ্যাসাইনি অথবা রিসিভার। কি বলে? অ্যাসাইনি অথবা রিসিভার বলে। যেমন আপনারা জেনে থাকবেন যে একটা এমএলএন কোম্পানি ছিল না, কি নাম? ডেস্টিনি, আরো একটা ছিল না কিছুদিন আগে, ওই যে ইভ্যালি, ইভ্যালি। ইভ্যালি, রাইট, ইভ্যালিতে কিন্তু এই ঘটনা ঘটছে। এক সেকেন্ড, এরকম দেউলিয়া হয়ে যায় তখন কিন্তু ওই যে বিচারপতি মানিককে মনে হয় ওখানে ইয়া করা হয়েছিল, এটা অ্যাসাইনি বা এরকম কিছু একটা নিয়োগ দিছিল, মানে আমি যতটুকু জানি। তো এরকম, বুঝতে পেরেছেন? তো যাতে করে তাহলে এই অ্যাসাইনি বা রিসিভার কেন নিয়োগ করে? যাতে করে যারা ক্রেডিটর থাকবে তারা যেন যাই থাকুক না কেন সেটা একটা সমহারে যেন সেটা তারা বুঝে পায়, মানে যার যার দায় অনুযায়ী, পার্সেন্টেজ অনুযায়ী। তো এখন আমাদের আলোচনাটা হচ্ছে এটা, আমরা একটু মানে অন্যদিকে চলে গেলাম। আমাদের মেন আলোচনা হচ্ছে বাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলেও তার মামলা কি হবে না? অ্যাবেট বা শেষ হবে না। অ্যাবেট কি হবে না? অ্যাবেট হবে না। কেন অ্যাবেট হবে না? কারণ তার পক্ষে যে রিসিভার বা অ্যাসাইনি থাকবে সে এই মামলা চালাবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সে যদি এই মামলা চালাতে ডিক্লাইন করে যে না আমি এই মামলা চালাবো না, তখন গিয়ে তার মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তখন গিয়ে তার মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, মানে কোন লয়ার চিন্তা করলো যে কোনো অ্যাসাইনি চিন্তা করলো যে ওনার কাছে তো টাকাই নেই, তাহলে তো এই মামলা নিয়ে কাজ করে আমাদের কোনো কিছু হবে না। জি, এই ক্ষেত্রে হচ্ছে উনি ডিক্লেয়ার করতে পারে যে আমি এই মামলাটা নিয়ে কাজ করব না, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন উনি ডিক্লাইন করবে যে আমি এই মামলা চালাবো না, হ্যাঁ, তো এই যে দেখেন আমি লাল লাল কালিতে লিখে দিই, শুধু যদি এই দুইটা লাইন একসাথে মিলাই পড়েন, দ্য ইনসলভেন্সি অফ এ প্লেইন্টিফ শ্যাল নট কজ দ্য সুট অ্যাবেট, মানে তার মানে সিম্পলি মনে রাখেন যে বাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তার মামলা অ্যাবেট হবে না, কারণ তার পক্ষে মামলাটা চালাবে হচ্ছে তার রিসিভার বা অ্যাসাইনি। তবে তার যদি রিসিভার বা অ্যাসাইনি যদি কি করে, রিফিউজ করে, হ্যাঁ, অথবা তারা যদি এই সিকিউরিটি দিতে যদি অস্বীকার করে, সেক্ষেত্রে কি মামলা খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে যাবে। রাইট। এখন এখানে 9 বলতেছে, তাহলে এই যে আমরা তো এতক্ষণ ধরে অ্যাবেট কোথায় হবে কোথায় হবে না এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিলাম। আপনারা কিন্তু লিখতেছেন, আপনারা কি সবাই লিখতেছেন যে কখন অ্যাবেট হবে কখন হবে না? আমি কিন্তু জিজ্ঞেস করব। তাহলে 9 যাওয়ার আগে একটু উপরে যাই, তাহলে আমাকে বলুন তো কখন কখন অ্যাবেট হবে কখন হবে না, তিনটে সিচুয়েশনের মধ্যে বলেন। দেখি কি নোট করছেন একটু আমি দেখি, বলেন সবাই। স্যার, হ্যাঁ একটু আমি মিস করছি, রুল নাম্বার 5 পড়ানোর সময় আপনি যে বললেন আবেদনের সাথে এনআইডি দিতে হবে, ডেথ সার্টিফিকেট দিতে হবে, তৃতীয় আর একটা কি যেন বলছিলেন, ওটা একটু আমাকে বলে তারপর মৃত্যু সনদ। মৃত্যু সনদ, হ্যাঁ, এনআইডি, ডেথ সার্টিফিকেট, তৃতীয় আর একটা কি বলছিলেন? ওয়ারিশ সনদ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার বলেন, এখন আমাকে বলেন যে অ্যাবেট কখন হবে আর কখন হবে না, বলেন। আমি বলবো। হ্যাঁ বলেন, লিয়া বলেন। কে? তিশা। হ্যাঁ তিশা বলেন। ডেটের ক্ষেত্রে অ্যাবেট হতেও পারে আবার নাও হতে পারে, যদি রাইট টু সু অ্যান্ড সার্ভাইভার থাকে বা কজ অফ অ্যাকশন সার্ভাইভ করার মতো কোনো চাইল্ড বা হেয়ার থাকে, সেক্ষেত্রে সেটা অ্যাবেট হবে না। আর যদি কোনো এমন বাদীর কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাবেট হয়ে যাবে। আর ম্যারেজের ক্ষেত্রে অ্যাবেট হবে না, রাদার যদি কোনো মহিলা থাকে সেক্ষেত্রে তার হাজবেন্ডের ওপরেও দায় বর্তাতে পারে। আর ইনসলভেন্সির ক্ষেত্রে অ্যাবেট হতেও পারে নাও হতে পারে।
যদি প্লেনটিফ মানে ইনসলভেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে সে যদি নিজেই নিজের ইনসলভেন্সি ঘোষণা করে, সেক্ষেত্রে অ্যাবেট হবে না। কোর্ট রাদার তার জন্য একজন রিসিভার অ্যাপয়েন্ট করবে। রিসিভার হুম তার হয়ে সুটটা ক্যারি করবে। যদি সামহাও রিসিভার মানে রিজেক্ট করে, তার মামলা পরিচালনা সুটটা করতে না চায়, রিফিউজ করে, সেক্ষেত্রে কেসটা খারিজ হয়ে যাবে। সুটটা অ্যাবেট হয়ে যাবে, অ্যাবেট না বলে আমরা বলবো খারিজ হয়ে যাবে, তখন আর অ্যাবেটের দরকার নেই, ডিসমিস হয়ে যাবে, ডিসমিস ডিসমিস হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, এর পার্থক্য আছে, কিন্তু খারিজ এবং অ্যাবেটের মধ্যে পার্থক্য। অ্যাবেট হচ্ছে একটা জায়গায় গিয়ে এটা আটকে যাওয়া, আর খারিজ হচ্ছে মামলাটা একদম শেষ হয়ে যাওয়া। দুটোর মধ্যে পার্থক্য আছে। আর ডেথের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, প্রথম কথা হচ্ছে যদি সোল প্লেন্টিফ হয়, খুবই সিম্পলি মনে রাখবেন, সোল প্লেন্টিফ এবং রাইট টু সার্ভাইভ করতেছে সোল প্লেন্টিফ, কিন্তু তার কোনো উত্তরাধিকারী কেউ নাই, তখন এটা অ্যাবেট হবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখি, যে তার ভাই আছে, তার চাচা আছে, তার সন্তান আছে, তার মেয়ে আছে, তার বউ আছে, মানে কেউ না কেউ একজন থাকে, ঠিক আছে, উত্তরাধিকারী কেউ না কেউ একজন থাকে, তারা এসে তার স্থলাভিষিক্ত হবে। একদম মানে উত্তরাধিকার বিহীন, একদম মানে এটা কি বলে, মানে বেওয়ারিশ বা লাওয়ারিশ, হ্যাঁ, এরকম এরকম কেউ থাকে না। তার মানে সিম্পলি বিষয়টা হচ্ছে রাইট টু সার্ভাইভ করলে এবং যদি উত্তরাধিকারী থাকে, তাহলে মামলা কখনোই অ্যাবেট হয় না। আর যদি রাইট টু সার্ভাইভ না করে এবং প্লাস উত্তরাধিকারী যদি না থাকে, তখন মামলা কি হয়ে যাবে, অ্যাবেট হয়ে যাবে। ক্লিয়ার? আর ম্যারেজের ক্ষেত্রে অ্যাবেটমেন্ট কখনোই হবে না, বরং যদি তার কোনো হাজবেন্ড থাকে, বরং কিছু দায় তার উপর আসতে পারে। ইনসলভেন্সির ক্ষেত্রে সে নিজে যখন ইনসলভেন্ট হবে, আদালতে যখন দেউলিয়া ঘোষিত হবে, ব্যাংক্রাপ্ট ঘোষিত হবে, তারপরে সরি, মানে প্রথম কথা হচ্ছে ইনসলভেন্ট হইলে কখনোই অ্যাবেট হবে না। তবে আদালত যদি তাকে ব্যাংক্রাপ্ট ঘোষণা করে, তখন ব্যাংক্রাপ্ট ঘোষণা করার পাশাপাশি আদালত কাউকে তার সম্পত্তির অ্যাসাইনি বা রিসিভার নিয়োগ করতে পারে। সেই অ্যাসাইনি বা রিসিভার অ্যাট হিজ ডিসক্রিপশন টু কন্টিনিউ উইথ দ্য সুট। সে যদি মামলাটা সামনের দিকে নিয়ে যায় তো ফাইন, আর যদি না নিয়ে যায় তখন মামলা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। ক্লিয়ার? এখন থেকে বাকিরা বলেন। এটা কিন্তু পরীক্ষায় আসে, এই অ্যাবেটমেন্ট, মানে আপনারা 100% আমি শিওর আপনারা ম্যাক্সিমামই হচ্ছে এটা কি স্কিপ করে গেছেন, ইউনিভার্সিটিতে পড়েন নাই। আজকে ঠিক মতো পড়েন এবং পড়া দেন আমাকে। শান্তা বলেন, কখন অ্যাবেট হবে? যদি প্লেইনটিভ বা ডিফেন্ডেন্টের ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের মৃত্যুর পরে যার কাছে রাইট টু সু ট্রান্সফার্ড হবে, সে মামলা চালাবে। দুইটা সিচুয়েশনে ডেথের কারণে অ্যাবেটেড হবে। সেটা হচ্ছে যদি একমাত্র পার্টি হয় এবং তার স্থলাভিষিক্ত হওয়ার মতো একেবারে কেউ না থাকে। হুম। আর ম্যারেজের ক্ষেত্রে ইটস নেভার অ্যাবেটেড। ইনসলভেন্সির ক্ষেত্রে মামলা অ্যাবেটেড হবে না ইন জেনারেল, অ্যাসাইনের মাধ্যমে চলতে থাকবে। কিন্তু যদি এমন হয় যে ইনসলভেন্ট পার্টিকে কোর্ট ব্যাংক্রাপ্ট ঘোষণা করেছে, আবার যাকে অ্যাসাইনি বা রিসিভার নিয়োগ করেছে সে নিজেও বলছে যে এই মামলা আর চালানো সম্ভব না, শুধুমাত্র তখন ইনসলভেন্সির ক্ষেত্রে মামলা অ্যাবেটেড। না, খারিজ হবে, খারিজ, ও আচ্ছা, সরি, খারিজ হবে। ডিসমিস হয়ে যাবে। গুড। তাহলে আপনারা মোটামুটি নোটস নিছেন। এবার আমরা চলে যাই হচ্ছে নয় বলতেছে, ও আরেকটা কথা, এই যে অ্যাবেটমেন্টের মানে অ্যাবেটমেন্টে যে আমরা আবেদনটা এখানে, সরি, অ্যাবেটমেন্টে যে পড়াটা পড়লাম, সেখানে যদি আবেদন কেউ করতে চায়, মানে কোনো একজন পার্টি মারা গেল, তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য যদি তার উত্তরাধিকারীর আবেদন করতে চায়, সেক্ষেত্রে কদিনের মধ্যে করতে হবে? 90 দিনের মধ্যে করতে 90 হবে। দিন, এই 90 দিনটা কাউন্ট কোন দিন থেকে করবো? যেদিন থেকে ডেট অফ ডেথ। ডেট অফ ইয়া থেকে, ডেট অফ যেদিন ডেথ থেকে। মারা আর গেছে বাদীর জন্য কোন অনুচ্ছেদ? 176, 176, আর বিবাদীর জন্য 177। 77। গুড। 90 দিন, এটা মাথায় রাখবেন। এবার আমরা চলে আসি হচ্ছে নয় বলতেছে ইফেক্ট অফ অ্যাবেটমেন্ট অর ডিসমিসাল। এই যে অ্যাবেটমেন্ট করে দেওয়া বা ডিসমিস করে দেওয়া মামলা, এই যে ডিসমিস কোথায় হচ্ছে, আমরা একটু আগে দেখতে পেলাম যে যখন অ্যাসাইনি বা রিসিভার মামলাটা চালাচ্ছে না, ডিসমিস হয়ে যাচ্ছে। আবার উপর আমরা দেখতে পেলাম যে যখন সোল প্লেন্টিফ হবে, রাইট টু সার্ভাইভ করবে না, তখন মামলা অ্যাবেট হয়ে যাবে। তো এই যে অ্যাবেট হয়ে যায় বা ডিসমিস হয়ে যায়, এটার ইফেক্টটা কি? প্রথম ইফেক্টটা হচ্ছে, ইফেক্ট মানে ফলাফল বা রেজাল্ট, কনসিকুয়েন্সেস যেভাবে বলে। প্রথম ইফেক্টটা হচ্ছে নতুন কোনো সুট করা যাবে না, নো ফ্রেশ সুট শ্যাল বি ব্রট অন দ্য সেম কজ অফ অ্যাকশন। লেখেন, প্রথম ইফেক্টটা হচ্ছে কি, নতুন কোনো ফ্রেশ সুট করা যাবে না, নো ফ্রেশ সুট। তাহলে যদি ফ্রেশ সুট না করা যায়, কথা একজনের বাবা মারা গেল, একমাত্র সন্তান, সে ছিল বিদেশে, এখন সে শুনতে পাইলো, সে দেশে আসলো যে তার বাবা একটা মামলা পরিচালনা করেছেন তাদেরই একটা কোনো একটা জায়গা নিয়ে। এখন যদি বাবার জায়গায় স্থলাভিষিক্ত না হওয়া যায়, তাহলে বিবাদী বাবার মামলাটা খারিজ, অ্যাবেট হয়ে যাবে এবং আমরা এই জায়গাটার কখনোই ফেরত পাবো না। তাহলে এক্ষেত্রে যে সন্তান যে বিদেশ থেকে আসছে, সে একটা অ্যাকশন নেওয়া উচিত না তার? মানে এটাই তো আমাদের কাছে ফেয়ার মনে হয়, কমন সেন্স তো এটাই বলে যে হ্যাঁ, নতুন করে যেহেতু মামলা করতে পারবে না, তাহলে এই যে অ্যাবেটমেন্ট যে করলো
এই অ্যাবেটমেন্ট আদেশটা এখন বাতিল করতে হবে না? বাতিল হ্যাঁ করতে হবে না বলেন? বাতিল না করলে তো ওই যে সন্তান যে বিদেশ থেকে আসছে সে জানতে পারলো তার বাবা একটা মামলা পরিচালনা করছে, তার বাবা মারা গেল, এখন যদি বাবার জায়গায় যদি সে স্থলাভিষিক্ত না হতে পারে তাহলে কি হয়ে যাবে? মামলাটা এই খারিজ ডিসমিস হয়ে যাবে। হয়ে কিন্তু যাবে। স্থলাভিষিক্ত হওয়ার আগেই তো কি হয়ে গেছে? তার বাবা মারা গেছে। এখন তার বাবা যে মারা গেল, মামলা ধরেন কথা কথা অ্যাবেট মারা যাওয়ার কারণে আদালত মামলাটা কি কি ঘোষণা করে দিল যে মামলাটা অ্যাবেট হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাবেট হয়ে গেছে। মামলা যখন আদালত অ্যাবেট ঘোষণা করে দিবে তখন কি পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে আর? না নাই। রাইট, ভেরি গুড। এই যে একটা জিনিস বুঝতে পারছেন, পক্ষভুক্ত হওয়ার সুযোগ কখন থাকবে? অ্যাবেট ঘোষণা করার আগ পর্যন্ত। ঠিক আছে, তাইলে মামলার যে বাদী তিনি মারা যাওয়ার কারণে আদালত মামলাটা অ্যাবেট ঘোষণা করলেন। এখন বাদীর যে ছেলে বিদেশ থাকে সে দেশে এসে জানতে পারলো যে বাবা এরকম একটা মামলা করেছিল এবং সেই মামলাটার মানে বাবার পক্ষে কেউ না দাঁড়ানোর কারণে একমাত্র সোল প্লেন্টিফ হিসেবে বাবাকে ঘোষণা করে মামলাটা কি করে ফেলছে আদালত? অ্যাবেট করে ফেলছে। এখন তাহলে এই সন্তান যে দেশে আসছে তার কাছে একটাই এখন প্রতিকার, সেটা হচ্ছে কি এই অ্যাবেটমেন্ট অর্ডারটা কি করতে হবে? কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড করতে হবে। ভেরি গুড। এই সেট অ্যাসাইডটা কিভাবে করতে হবে এই সুযোগটা কিন্তু আবার আইন রাখছে। আইন একটা সুযোগ বন্ধ করে দিয়েছে, বলছে যে আপনারা নতুন করে কোনো ফ্রেজ শুট করতে পারবেন না, তবে আই এম গিভিং ইউ অ্যান অপশন টু সেট অ্যাসাইড দ্য অ্যাবেটমেন্ট অর্ডার। সেটা কি বলতেছে যে দ্য প্লেন্টিফ অর দ্য পারসন ক্লেমিং টু বি দ্য লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অফ এ ডিসিজ প্লেন্টিফ, যে মানে প্লেন্টিফ মারা গেল তার যদি কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকে অথবা অ্যাসাইনি অথবা রিসিভার যদি থাকে, তাহলে তারা মে অ্যাপ্লাই ফর অ্যান অর্ডার টু সেট অ্যাসাইড দ্য অ্যাবেটমেন্ট অর ডিসমিসাল। এই ধরনের ওই যে ডিসমিসাল কার ক্ষেত্রে? ওই যে ইনসলভেন্টের ক্ষেত্রে। মানে ওই যে অ্যাসাইনি বা রিসিভার রাগ করে বললো যে মামলা চালাবো না, তার কাছে মনে হলো না মামলাটা চালানো উচিত, তাহলে সে তখন ডিসমিসাল অর্ডারের বিরুদ্ধে কি করবে? সেট অ্যাসাইড ডিসমিসাল সেট অ্যাসাইডের অর্ডার সেট আবেদন। অ্যাসাইডের জন্য আবেদন করবে। আর যার মামলা অ্যাবেট হয়ে গেল ওই যে বিদেশ থাকার কারণে বা সন্তান খুঁজে না পাওয়ার কারণে, সে বলবে যে এই অ্যাবেটমেন্ট অর্ডারটা আমি কি করব? সেট অ্যাসাইড করব। তখন সে কোর্টে এটার জন্য সেট অ্যাসাইড করার জন্য আবেদন করতে পারবে। এটা হচ্ছে একটা নরমাল আবেদন প্রক্রিয়া। তো কোর্ট বলতেছে, মানে আমাদের কোর্ট মানে সিভিল প্রসিজার কোর্ট বলতেছে নরমাল আবেদন প্রক্রিয়া ছাড়াও তুমি চাইলেও আবার এক্ষেত্রে কিন্তু লিমিটেশন কিন্তু অ্যাপ্লাই হবে। লিমিটেশন সামনে আসতেছে, খেয়াল করে না। না, এটা মানে আরেকটা। আচ্ছা, তো এখানে এক্ষেত্রে বলতেছে যে 9 এর এতে বলতেছে এই ধরনের আবেদন ছাড়াও, মানে টু এক্সপেডিয়েট ডিসপোজাল, খুব দ্রুত মানে নিষ্পত্তি করার জন্য, যেদিন থেকে তারা শুনছে অ্যাবেটমেন্ট অর্ডারটা যেদিন থেকে হয়েছে, যেদিন থেকে আদেশটা হয়েছে, আদেশ অফ অ্যাবেটমেন্ট এন্ড ডিসমিসাল, সেদিন থেকে 60 দিনের মধ্যে 3000 টাকা জমা দিয়ে, 7 দিনের মধ্যে কি 3000 টাকা জমা দিয়ে এই অ্যাবেটমেন্ট বা ডিসমিসাল অর্ডারটা সরাসরি কি করতে পারবে? ডিরেক্টলি সেট অ্যাসাইড করতে পারবে। ক্লিয়ার? তাইলে পরীক্ষা প্রশ্ন এখান থেকে 9 থেকে আসে না, পরীক্ষা প্রশ্ন আসে হচ্ছে 9 কি থেকে? এ থেকে। যে যদি অ্যাবেটমেন্ট হয় বা ডিসমিসাল হয় তাহলে প্রতিকার কি? আপনারা বলবেন যে স্যার দুইটা প্রতিকার, একটা হচ্ছে এটা আবেদন করা, আবেদন করে হচ্ছে এটা বাদ দিয়ে দেওয়া, আর একটা হচ্ছে 9 এতে সরাসরি কি করা, 60 দিনের মধ্যে আবেদন করা, 3000 টাকা অনূর্ধ্ব 3000 টাকা জমা দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভেরি ভেরি। স্যার, হ্যাঁ বলেন। স্যার 9-এ যদি আবেদন করি তাহলে কি লেট হবে, সেই জন্য আবার 9-এ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা বলছেন না ডাইরেক্টলি সাইড সাইড, এই যে দেখতে পাচ্ছেন না ডাইরেক্টলি সাইড সাইড। আপনারা আপনারা ইয়া পড়ছেন না যে অর্ডার 6 পড়ছেন না, অর্ডার 9, জি অর্ডার 9 পড়ছেন না? অর্ডার 9 এরকম জি একটা জি 9 এ আছে না, সেখানে কি জি আছে? যদি প্লেইন্টিফ অ্যাপিয়ার না হয় তাহলে প্লেইন্টিফের মামলা কি হয়ে যায়? ডিসমিস হয়ে যায়। ডিসমিস dismiss হয়ে যায় হয়ে না? যায়। তো সেখানে জি 9 এর আন্ডারে সে একটা আবেদন করতে পারে, মিস কেস করতে পারে, আবার 9 এর আন্ডারে 1000 টাকা জমা দিয়ে সরাসরি কি করতে পারে? ডিসমিসাল অর্ডারটা সরাসরি সেট কি অ্যাসাইডের সেট জন্য অ্যাসাইড আবেদন করার জন্য করতে আবেদন পারে। করতে পারে। ঠিক এখানেও একই রকম, যে অ্যাবেটমেন্ট অর্ডারটা সরাসরি সেট অ্যাসাইড করার জন্য আবেদন করা যাবে কত আন্ডারে? 9-এর এ। 9 এর এর আন্ডারে। এ কত টাকা জমা দিতে হবে? 3000। 3000, মানে এটা নট এক্সিডিং 3000, এটা 50 টাকা হইতে পারে, 1 টাকা হইতে পারে, 3000 টাকা হইতে পারে, চাই। তো এটা মনে রাখবেন। তাহলে দিন কয় দিনের মধ্যে আবেদন করতে হবে? 60 days। তাহলে এই ধরনের নেইবারিং প্রভিশন গুলো একটু মিলাই করবেন, যেমন ডিরেক্টলি সেটিং এ সাইড,
অর্ডার অফ ডিসমিসাল, এক্স পার্টি ডিসমিসাল, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড, অর্ডার অফ অ্যাবেটমেন্ট, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড, অর্ডার অফ ডিসমিসাল, হ্যাঁ, মানে হচ্ছে কি বলে ইনসলভেন্সি কেস। তো এই সমস্ত এগুলো একটু মিলাই করবেন, দুইটাই কিন্তু 9A। স্যার এখানে কি হ্যাঁ আবার বলো। কোর্টকে সাফিসিয়েন্ট কজ দেখাতে হবে যে 90 দিনের মধ্যে কেন পক্ষভুক্ত হতে পারলাম না? না, এখানে কোনো কিছু লাগবে না, এই যে লেখাই আছে যে উইদাউট রিকোয়ারিং দ্য অ্যাপ্লিকেন্ট টু এডিউস এভিডেন্স টু প্রুভ সাফিসিয়েন্ট কজ, কিছু লাগবে না, জাস্ট 60 ডেজ এর মধ্যে আসবেন। ভাই আপনি তো টাকা দিচ্ছেন, জরিমানা দিচ্ছেন না, আবার কিসের কারণ দেখাবেন? আপনার কারণ টাকা নিচ্ছে না আপনার থেকে, টাকা নিলে সব মাফ। টাকা নিচ্ছে না এই জন্য কোনো এভিডেন্স দেখানো লাগবে না যে কেন আসে নাই, কি জন্য আসে নাই, সৌদি আরব ছিল বা কোন দেশে ছিল বা জানতাম না, কিছু বলার দরকার নাই। একটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন দিবেন এফিডেভিট সহকারে, এবং সেখানে আদালতকে বলবেন যে আমরা এই 3000 টাকা দিতে কি রাজি আছি, তখন স্যার আদালত আপনি সেটা হ্যান্ড কমায় নোটের হয়তো। মধ্যে লিখেছেন যথাযথ কারণ দেখিয়ে। এটা তো উপরেরটা মানে এই যে 9-এ এটাতে যথাযথ কারণ দেখাতে হবে। হ্যাঁ, এটা তো আমি তো দুইটারে ও একসাথে বলে দিচ্ছি এই আচ্ছা, জন্য। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। 9 হচ্ছে ডিরেক্ট শুট, মানে ডাইরেক্ট অ্যাকশন। ওই যে এখন একটা মিছিল করে না, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জি 9 জি। হইতেছে ডাইরেক্ট। 10 বলতেছে প্রসিজার ইন কেস অফ অ্যাসাইনমেন্ট বিফোর ফাইনাল অর্ডার ইন সুট। মানে এখানে এটা দেখেন কত সুন্দর আইন, মানে আইন কত ইজি করছে যে কেউ একজন যদি মামলা চলাকালীন সময়ে তার অধিকারটা অন্য কাউকে দিয়ে দেয়, সেক্ষেত্রে কি হবে বলতেছে, মামলার সময় যদি কোনো পক্ষ তার অধিকার মানে কি, তার যে মালিকানা এটা হস্তান্তর করে অন্যের কাছে, যদি বিক্রি বা হস্তান্তর করে, নতুন মালিক আদালতের অনুমতি নিয়ে কি হতে পারবে, পক্ষ হতে পারে। আমরা ম্যাক্সিমামই দেখি মামলা করার সময় বাদী বা বিবাদী তার জায়গাটা অন্য আরেকজনের কাছে কি করে দেয়, সেল করে দেয় না, এরকম সেল করে দেয়। তো যদিও এটা হচ্ছে লিজ পেন্ডেন্সের মধ্যে পড়ে, এবং এই যে সেল বা হস্তান্তরটা পুরোটাই হচ্ছে আদালতের মানে একটির মধ্যে থাকবে, এটা আদালতের আন্ডারেই থাকবে। তারপরও যাতে যার কাছে সেল করেছে সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে নিজে কি হতে পারে, চাইলে পক্ষভুক্ত হতে পারে। বলতেছে মামলার সময় যদি কোনো পক্ষ তার অধিকার মানে ইন্টারেস্ট আর কি, ইন্টারেস্ট অন্যের কাছে যদি হস্তান্তর করে, নতুন মালিক আদালতের অনুমতি নিয়ে মামলা কি হতে পারবে, পক্ষ হতে পারবে। এই যে লেখা আছে যে ইন আদার কেসেস অফ অ্যান অ্যাসাইনমেন্ট, ক্রিয়েশন অর ডিভলিউশন অফ এন ইন্টারেস্ট ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ এ কেস, দ্য সুট মে by leave of the court be continued or by or against the person to or upon whom such interest has come or developed। মানে তার বিরুদ্ধে অথবা তাকে সঙ্গে নিয়ে মানে কি, তাকে পক্ষ করে মামলাটা তখন সামনে চলবে, তবে এটা অবশ্যই কোর্টের পারমিশন নিয়ে, বাই লিভ অফ দ্য কোর্ট। কারণ অলরেডি সে একটা আকাম করছে, কি করছে সে, মানে মামলা চলাকালীন সময়ে কিন্তু সে কি করছে, ট্রান্সফার করছে। যদিও আমাদের এই সেকশন 52 অফ টিপি অ্যাক্ট বলতেছে মামলা চলাকালীন সময়ে ট্রান্সফার করা উচিত না, কারণ এটা লিজ পেন্ডেন্সের মধ্যে পড়ে যাবে। লিজ পেন্ডেন্স মানে কি, এটার যে মানে পুরো দায়টাই তখন আদালতের আদেশের উপর নির্ভর করবে, আদালত যা বলবে তাই হবে। এরপরে এই 11 বলতেছে যে এই যে আমরা যে অ্যাবেটমেন্টের কথা নিয়মগুলো বললাম, এগুলো রেগুলার সুটের বেলায় চলবে, আবার আপিলের বেলায় চলবে সেম। আর 12তে খুব মজার একটা কথা বলতেছে, 12তে বলতেছে যে এই যে রুল 3, 4 এবং 8 এটা হচ্ছে এক্সিকিউশন প্রসিডিংসে রুল 3, 4 এবং 8 কি হবে না, প্রযোজ্য হবে না। 3, 4 কি বলছে, 3 বলছে ওই যে বাদীর স্থলাভিষিক্ত হওয়া, 4 বলছে বিবাদী স্থলাভিষিক্ত হওয়া, আর 8 হচ্ছে কি ইনসলভেন্সি নিয়ে যে প্রভিশন সেগুলো। তাহলে এখন আমরা যদি বলি যে মামলায় অ্যাবেট মানে কি, যদি মানে এখন আমরা রিটেনের জন্য যদি এটা যদি ভাবি, খুব সংক্ষেপে আমি লিখছি, অ্যাবেট বলতে বোঝায় মামলা স্থগিত বা কি হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। যেমন ফৌজদারি কার্যবিধিতে আমরা 249 পড়ছিলাম না, যে 249 মানে মামলা স্টপ হয়ে যাওয়া, প্রসিডিং স্টপ হয়ে যায়, যে জিআর কেসে যে কোনো সময় যখন কমপ্লেনেন্ট আসে না বা সে মামলা পরিচালনা করতে চায় না, তখন মামলা কি হয়ে যায়, স্টপ হয়ে যায়, মানে সে সেখানে আটকে থাকে। ঠিক সিভিল মামলাতেও যখন এই যে যেটা আমরা উপরে বলছিলাম যে ইনসলভেন্ট হয়ে যায়, বা যখন কেউ মারা যায়, হ্যাঁ, সোল প্লেন্টিফ থাকে, বা যখন রাইট টু সু সার্ভাইভ করে না, তখন মামলা কি হয়ে যায়, অ্যাবেট হয়ে যায়। তো অ্যাবেট শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি স্থগিত বা শেষ হয়ে যাওয়া। তারপর পরে বলতেছে সাধারণত এটি হয় যখন বাদী বা বিবাদী মারা যায় বা দলীয় হওয়ার কারণে মামলা চালানো সম্ভব হয় না। তো মামলা অ্যাবেট হওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে বাদী মারা গেছে অথবা রাইট টু সু আর উত্তরাধিকারীর কাছে হস্তান্তরিত হয়নি। কোন ক্ষেত্রে এটা হয় না? ধরেন ওই যে যেটা বলছিলাম যে ওই যে মানে একদম মানে পার্সোনাল রাইটের ক্ষেত্রে, এক্সক্লুসিভলি কি পার্সোনাল রাইট। একটা উদাহরণ দিয়েছিলাম আমি যে চাকরির বাজারে, সরি আপনার কি বলে
চাকরির ক্ষেত্রে আপনি কোনো একটা ক্ষতিপূরণ আদায়ের অধিকারী হয়েছেন, তো সেটা সম্পূর্ণটাই হচ্ছে আপনার একটা এক্সক্লুসিভ পার্সোনাল রাইট। তো এটা আপনার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত হবে না। তার মানে আপনি যদি এই ধরনের মামলা করে যদি মারা যান, এই মামলায় আপনার উত্তরাধিকারীরা স্থলাভিষিক্ত হবে না এবং মামলাটা কি হয়ে যাবে, অ্যাবেট হয়ে যাবে। তারপর বলতেছে একাধিক বাদীর মধ্যে একজন মারা গেলে বাকি বাদীরা মামলাটা চালাতে পারবে। একাধিক বাদীর মধ্যে একজন মারা গেলে বাকি বাদীরা মামলাটি চালাতে পারবে, এখানে না আসছে পারবে। তারপরে বাদীর দেউলিয়া বা রিসিভার বা অ্যাসাইনি মামলা চালাতে অস্বীকার করেছেন। সরি, এখানে আমি উল্টো হয়ে গেছে। মানে মামলা অ্যাবেট হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে এগুলো, যে একাধিক বাদীর মধ্যে একজন মারা গেলে বাকি বাদীরা যদি মামলাটি চালাতে না পারে তাহলে অ্যাবেট হবে। বাদী দেউলিয়া বা রিসিভার বা অ্যাসাইনি নিয়োগ করেছে, কিন্তু সেই রিসিভার বা অ্যাসাইনি মামলা চালাতে অস্বীকার করেছেন, তখন অ্যাবেট হবে। এবং রাইট টু সু সার্ভাইভ করে না, অ্যাবেট হবে। একমাত্র বাদী, তার কোনো ওয়ারিশ নাই, মামলা অ্যাবেট হবে। আমি অন্যভাবে লিখছিলাম ওদের জন্য। এখন এই অ্যাবেট হওয়ার ফলাফলটা কি? অ্যাবেট হওয়ার ফলাফল হচ্ছে মামলা বন্ধ হয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে, মামলা ওখানেই স্থগিত, শেষ। দাবি পুনরায় করা যাবে না, মানে ওই সেম কজ অফ অ্যাকশনে নতুন করে কি ফ্রেশ স্যুট আনা যাবে না, ফ্রেশ স্যুট করা যাবে না। তবে রুল 9 এবং 9A অনুযায়ী চাইলে ওই অ্যাবেটমেন্ট অর্ডার বা ডিসমিসাল অর্ডারকে সেট অ্যাসাইড করার জন্য আবেদন করা যাবে। 9(1) বলা হচ্ছে 60 দিনের মধ্যে 3000 টাকা দিয়ে আবেদন করা যাবে। আর এই যখন মামলাটা অ্যাবেট হবে, আদালত অ্যাবেট করার সময় বিবাদীর যদি কোনো খরচ থাকে মামলা পরিচালনার ক্ষেত্রে, সেটা ডিসিজ প্লেইনটিফের সম্পত্তি থেকে আদায় করে দিতে পারবে। এটা একটা এডিশনাল একটা ফেয়ারনেস আর কি। তো এখন একটা প্রবলেম আপনাদেরকে দেখি আপনারা অ্যান্সার করতে পারেন কিনা, বলেন তো দেখি। ক তার চাকরি সংক্রান্ত ক্ষতিপূরণ ফেরত পেতে ক্ষয়ের বিরুদ্ধে মামলা করলেন। মানে ক তার চাকরি সংক্রান্ত ক্ষতিপূরণ পাওয়ার জন্য খ, যে তার এমপ্লয়ার, তার বিরুদ্ধে মামলা করলেন। মামলা চলাকালীন খ মারা গেলেন, ক এর মামলা কি অ্যাবেট হবে? বলেন। না, না, মামলা অ্যাবেট হবে। সরি অ্যাবেট হবে, মামলা চলবে না। কেন হবে? উত্তরটা এখানে দিছে। একজন এটা পড়েন তো দেখি কি লিখছে। একজন এটা পড়েন। লিয়া, এটা পড়েন। অ্যাবেট হবে চাকুরি সংক্রান্ত ক্ষতিপূরণের দাবি স্ট্রিক্টলি পার্সোনাল রাইট, যা অর্থাৎ উত্তরাধিকারীদের কাছে যায় না। যেহেতু রাইট টু সু উত্তরাধিকারীর কাছে যায়নি, মামলাটি অ্যাবেট হয়ে যাবে। আদালত রায় ঘোষণা করবেন না যদি করবেন না। আদালত চায় ডিসিজড প্লেন্টিফের সম্পত্তি থেকে বিবাদীকে খরচ আদায় করে দিতে পারে। আর যদি ইন্টারেস্টেড পক্ষ রুল 9 অনুসারে যথাযথ কারণ দেখাতে পারে বা 9A অনুযায়ী 60 ডেজ এর মধ্যে আবেদন করে, তাহলে আদালত অ্যাবেট আদেশ সেট অ্যাসাইড করতে পারে, তখন মামলা পুনরায় শুরু হতে পারে। বুঝতে পেরেছেন? এই ধরনের প্রবলেম আসতে পারে। মানে এখন যেভাবে আমাদের বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রশ্ন স্মার্ট হয়ে যাচ্ছে, প্রশ্ন আসতে পারে। অ্যাবেট হয়ে গেলে কিন্তু রায় হয় না। কি হয় না? এই যে এখানে লিখছি, কিন্তু অ্যাবেট হওয়ার ফলাফল কি হবে না, এটা কিন্তু কোনো রায় হয় না, ওটা মামলা ওখানেই কিন্তু শেষ। এই জন্য এখানে আমি এই কথাটা নিয়ে আসছি যে আদালত রায় কি ঘোষণা করবেন না। আপনার কাছে একটু অবাক লাগছে পড়ার সময়। অ্যাবেট হয়ে গেলে কি হয় না, রায় হয় না। ক্লিয়ার? তাইলে এটা বলেন তো, প্রবলেমটা বুঝছেন কি সবাই? প্রবলেমটা বুঝছেন সবাই? জি স্যার। এবার আমাকে একদম পুরো অর্ডারটা জাস্ট 2 মিনিটের মধ্যে কে বলতে পারবেন? বলেন, যে কোনো একজন। ভাইয়া আপনি কি রুল 3 and 4 একটু রিপিট করতে পারবেন? ওই দুইটা শুনতে পারিনি। রুল 3 এবং 4-এ 3-তে বলা হচ্ছে বাদী বা এক বা একাধিক যদি বাদী থাকে, সেখান থেকে যদি একজন মারা যায়, তাহলে তার পক্ষে তার পক্ষে কি তার উত্তরাধিকারীরা স্থলাভিষিক্ত হতে পারবে, স্থলাভিষিক্ত হওয়ার আবেদন করতে পারবে। রুল 4-এ বলতেছে ঠিক এই সেম সুবিধাটা বিবাদী পাবে। মানে বিবাদীও যদি এক বা একাধিক হয় বা একজন বিবাদী হয়, সে যদি মারা যায়, তাহলে তার স্থলে তার উত্তরাধিকারীরা স্থলাভিষিক্ত হতে পারবে, ওকে, থ্যাংক মানে ইউ। আবেদন করবে আর কি। আমি যদি আরো সহজ করে বলি, এটা হচ্ছে বাদীর উত্তরাধিকারের আবেদন, উত্তরাধিকারদের আবেদন। আর এটা হচ্ছে 4 হচ্ছে বিবাদীর উত্তরাধিকারদের আবেদন। আর কিছু জানা লাগবে না।
বেশি জানলে হারাই ফেলবেন সবকিছু। ঠিক আছে? আর এখানে একটা চিকন কথা বলছে, সেটা হচ্ছে অনেক সময় আদালত বাদীকে বলে যে তুমি বিবাদীকে সাবস্টিটিউট করো। তখন বিবাদী বলবে যে মাননীয় আদালত, আমি এমন একজন বিবাদীকে কেন সাবস্টিটিউট করব, বা এই এমন একজন বিবাদীর উত্তরাধিকারীদেরকে কেন আমি মামলাতে আনবো যে বিবাদী কখনোই এই মামলায় হাজিরই হয় নাই, WS জমা দেয় নাই, লিখিত জবাব দেয় নাই, অ্যাপিয়ারই করে নাই। সুতরাং আইন বলছে যে বিবাদী মামলাতে অ্যাপিয়ার করে না বা WS জমা দেয় না, সেই বিবাদী যদি মারা যায়, তার উত্তরাধিকারীদেরকে মামলায় স্থলাভিষিক্ত করার কোনো দায় বাদীর উপর নাই। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এবার বলেন আমাকে, জাস্ট 2 মিনিটে পুরোটা বলেন। লিয়া বলেন, লিয়া। হুম। প্রথমত বলতেছে যে যদি মামলার কোনো পক্ষ মারা যায় তাহলে মামলাটা হচ্ছে অ্যাবেট হবে কিনা। তো এই ক্ষেত্রে অ্যাবেট হতে পারে, নাও হতে পারে। ইউজুয়ালি অ্যাবেট হয় না, কিন্তু হতে পারে যদি সোল প্লেন্টিফ মারা যায় এবং তার উত্তরাধিকারীর যদি স্থলাভিষিক্ত না হয়। আর প্লেন্টিফের ক্ষেত্রেও যদি সোল প্লেন্টিফ মারা যায় এবং হচ্ছে তার জায়গায় হচ্ছে কেউ স্থলাভিষিক্ত না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাবেট হয়ে যাবে। আর যদি হচ্ছে একাধিক প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট থাকে, সেক্ষেত্রে একজন মারা গেলে মামলাটা চলবে আর কি। ওই ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে ধরে নিয়ে মামলাটা চলবে। তারপরে বলতেছে 5 না 6 বলতেছে যে যদি সাক্ষ্য গ্রহণের পরে এবং জাজমেন্ট দেওয়ার আগে হচ্ছে যদি প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট মারা যায়, সেক্ষেত্রে হচ্ছে মামলাটা অ্যাবেট হবে না। তারপর 7 বলছে যে যদি কোনো নারী পক্ষ থাকে এবং নারী পক্ষে যদি বিবাহ হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে মামলাটা অ্যাবেট হয়ে যাবে না, বরং এই ক্ষেত্রে ওই স্বামীর উপরেও দায় পড়তে পারে, যদি আর কি মানে আইনগতভাবে যদি সে দায়ী থাকে আর কি। হ্যাঁ, যদি দেখানো যায়। তারপর 8 রুল 8 বলতেছে যে যদি বাদীকে হচ্ছে কোর্ট দেউলিয়া ঘোষণা করে এবং তার জায়গায় হচ্ছে একজন অ্যাসাইনিকে হচ্ছে নিয়োগ করে, সেক্ষেত্রে মামলাটা হচ্ছে অ্যাবেট হবে না, মামলাটা চলবে। কিন্তু ওই অ্যাসাইনি যদি মামলাটা চালিয়ে নিতে রিফিউজ করে, সেই ক্ষেত্রে হচ্ছে মামলাটা অ্যাবেট হয়ে যাবে। অ্যাবেট না, ডিসমিস হয়ে রুল যাবে। ও হ্যাঁ, খারিজ হয়ে যাবে। আর রুল 9 বলতেছে যে এই যে 3-4 যে অ্যাবেট হবে বা 8 যে হচ্ছে খারিজ হয়ে গেল, এটার এগেনস্ট রেমিডিটা কি। তো এখানে হচ্ছে কোনো নতুন ফ্রেশ স্যুট আনতে পারবে না, কিন্তু সেট অ্যাসাইডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যথাযথ কারণ দেখিয়ে। তো 9 বলতেছে যে এই কারণ না দেখে, মানে 9 তো একটা ডিলে হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে ডিরেক্টলি সেট অ্যাসাইডের জন্য 60 দিনের মধ্যে 3000 টাকা দিয়ে সেট অ্যাসাইডের আবেদন করতে পারে। যদি মামলা চলাকালীন সময় কোনো পক্ষ তার স্বার্থ অন্য কারো কাছে হস্তান্তর করে, তাহলে ওই নতুন পক্ষ চাইলে কোর্টের পারমিশন নিয়ে মামলার পক্ষ হতে পারে। রুল 11 বলতেছে যে এই যে অর্ডার 22-তে যে রুলগুলোর কথা বলা হলো, এগুলো হচ্ছে রেগুলার স্যুট, আবার অ্যাপিলের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। আর রুল 12 বলতেছে যে এক্সিকিউশন অফ ডিক্রির ক্ষেত্রে হচ্ছে এই যে রুল 3-4-8 এর যে স্থলাভিষিক্ত হওয়ার যে সুযোগটা, সেটা হচ্ছে এক্সিকিউশন অফ ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভেরি গুড, ভেরি গুড। শান্তা বলেন। স্যার, এই রুল 9 এর ক্ষেত্রে যে বলা হয়েছে যে এখানে লিমিটেশন অ্যাক্টের 4-5 অ্যাপ্লিকেবল, তাহলে স্যার 9 এর আন্ডারে যদি আবেদন করি তাহলে লিমিটেশন কয়দিনের? কি বলতেছে দ্য ফিগারস ওয়ার্ড, কি বলতেছে এখানে? স্যার রুল 9 টা একটু দেখেন। রুল 9 এর সাব রুল 3 তে বললো যে দ্য প্রভিশনস অফ সেকশন 4 and 5 আর লিমিটেশন অ্যাক্ট, এই দুইটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানে সেকশন 4 আর 5 কোনটা, আর লিমিটেশন অ্যাক্টের আন্ডারে এটার লিমিটেশন কয়দিন হবে? The provisions of section 4 and 5 Limitation Act shall apply to the application and section 4 and 5 এর লিমিটেশন অ্যাক্টে কি বলছে? কন্টিনিউশন অফ ডিলের কথা বলছে না? কন্টিনিউশন অফ ডিলের কথা বলছে না? হ্যাঁ। তো এটা মানে তামাদি মেয়াদ, মানে যদি বিলম্বের কারণ দেখাতে পারে তাহলে সেটা মওকুফ করবে। তার মানে আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন, মানে যথাযথ কারণ দেখিয়ে আর কি।
তবে এটা একটা তামাদি মেয়াদ তো নিশ্চয়ই আছে, সেটা লিমিটেশন একটা কোথায় আছে এটা হ্যাঁ দেখতে হ্যাঁ, আর্টিকেল 170 অনে আছে লিমিটেশন অ্যাক্ট, হ্যাঁ 60 হ্যাঁ দিন মনে হয়। হুম, কত দিন বলা আছে ওখানে? 60 দিন। 60 দিন, ওইটাও 60 দিন। হুম, স্যার 171। হ্যাঁ দাঁড়া আমি একটু দেখি, হ্যাঁ হ্যাঁ। এক সেকেন্ড। হ্যাঁ 60 ডেজ, এটা হচ্ছে ফর অ্যান অর্ডার টু সেট অ্যাসাইড অ্যান অ্যাবেটমেন্ট 60 ডেজ, লিখে রাখেন। স্যার হ্যাঁ রুল 10টা একটু কষ্ট করে আরেকবার বলেন ছোট করে। আপনার কি স্ক্রিন দেখতেছেন আমার? না স্যার, স্ক্রিন শেয়ার করা থাকলে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়া আমি আবার এবার দেখতেছেন না? জি জি স্যার, রুল 10-এ কি হয়েছে? রুল 10টা আরেকবার একটু ছোট করে বলেন, শুনতে পাইনি ওসব। রুল 10 হচ্ছে খুবই ইজি, মানে মামলা চলাকালীন সময়ে যদি মামলা কোনো পক্ষ তার অধিকার অন্য কোনো থার্ড পার্টির নিকট হস্তান্তর করে, তাহলে সেই থার্ড পার্টি বিরুদ্ধে বা পক্ষে মামলা চলতে পারে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, বিরুদ্ধে চলতে পারে বলতে বা পক্ষে চলতে পারে, যেটাই হোক, মানে তাকে সে থার্ড পার্টিকে এই মামলায় কি করা যায়, পক্ষভুক্ত ইনক্লুড করা যাবে, ইনক্লুড করা রাইট। যাবে। লাবণী আছেন? অনি আছেন? কে কে আছেন আর দেখি। তিশা বলতে পারবেন পুরোটা একবার? জি ভাইয়া পারবো। হ্যাঁ বলেন তো দেখি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে রুল 1-এ বলা আছে যে যদি হচ্ছে বাদী বা বিবাদী মারা যায় এবং রাইট টু সু অর সার্ভাইভার থাকে বা কজ অফ অ্যাকশন সার্ভাইভ করে থাকে বা চাইল্ড বা কোনো হায়ার থেকে থাকে, সেক্ষেত্রে কেস অ্যাবেট হবে না, সুট অ্যাবেট হবে না। হুম বাট যদি সেই বাদী বা বিবাদী সোল প্লেইন্টিফ বা সোল ডিফেন্ডেন্ট হয়ে থাকে বা তার কোনো উত্তরাধিকারী না থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাবেট হয়ে যাবে সুট। হুম হুম রুল 2-তে বলা আছে যে একাধিক প্লেইন্টিফ বা ডিফেন্ডেন্ট থাকলে এবং একজন যদি মারা যায়, সেক্ষেত্রে তার নামের পাশে হচ্ছে তার যে হায়ার বা উত্তরাধিকারী থাকবে যে নেক্সটে তার হয়ে স্যুটটা রান করবে, তার নাম লিখে দেওয়া থাকবে এবং কোর্ট নোট এটাকে নিবে। নোট করবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কোর্ট এটাকে নোট নেবে। হুম রুল 3-তে বলা আছে যদি প্লেন্টিফ মারা যায়, সেক্ষেত্রে তার উত্তরাধিকারী কে হবে সেটার জন্য অ্যাপ্লিকেশন দিবে আর কি তার হায়াররা। হুম রুল 4-এ বলা আছে যে বিবাদী যদি মারা যায়, সেক্ষেত্রে তার যে উত্তরাধিকারীরা আছে, সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন দিবে স্যুটটা এগেইন রান করার জন্য। এক্ষেত্রে ডিফেন্ডেন্ট যদি রিটেন স্টেটমেন্ট দেয়নি বা কোনো মানে কখনো কোর্টে প্রেজেন্টই হয়নি, এক্ষেত্রে প্লেইন্টিফের যারা উত্তরাধিকারী আছে, তারা ডিফেন্ডেন্টের যে উত্তরাধিকারী তাদের নিযুক্ত দিতে মানে বাধ্য না, হ্যাঁ মানে পক্ষভুক্ত করতে বাধ্য না। পক্ষভুক্ত করতে বাধ্য না। তারপর রুল 5-এ বলা আর আছে এই যে এই যে অ্যাপ্লিকেশনটা করবে, অ্যাপ্লিকেশনটা কদিনের মধ্যে করবে? 60 ডেজের মধ্যে। I don't know, আমি না এটা 90 দিন। শুনি 90 ডেজ। হ্যাঁ স্থলাভিষিক্তের আবেদনটা 90 দিনের মধ্যে করবে। হ্যাঁ আর হচ্ছে রুল 5-এ বলা আছে তারপর লিগাল রিপ্রেজেন্টেটিভ উইল বি ডিসাইডেড বাই দ্য কোর্ট। এক্ষেত্রে কোর্ট কি যেতে পারে, ওয়ারিশ সনদ যেতে পারে ইউনিয়ন পরিষদের কাছ থেকে, এবং যে লিগাল রিপ্রেজেন্টেটিভ হবে তার এনআইডি কার্ড এবং ডেথ সার্টিফিকেট যেতে পারে ডিজিজড পার্সনের। ডেথ সার্টিফিকেটটা এক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট, যে পার্সনটা মারা গিয়েছে তার সে আসলেও মারা গিয়েছে কিনা সেটা ইনশিওর হওয়ার জন্য, এবং
এই টাইপের যে অ্যাপ্লিকেশন সেটা 90 ডেজ এর মধ্যে করতে হয়, সেক্ষেত্রে যেদিন মারা গিয়েছে সেদিন হতে কাউন্ট হবে, এবং সেই 90 ডেজ যেন এক্সিট না করে, এজন্য ডেথ সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। হুম হুম তারপর রুল 6 বলা আছে যে জাজমেন্টের আগে এবং আফটার হিয়ারিং, মানে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পর এবং জাজমেন্টের আগে সেই মধ্যকালীন সময়ে যদি কোনো বাদী ও বিবাদী মারা যায়, সেক্ষেত্রে কি জাজমেন্ট আসবে না কেসটা অ্যাবেট হয়ে যাবে? সেক্ষেত্রে কেসটা সুটটা অ্যাবেট হবে না, জাজমেন্ট আসবে। তারপর রুল 7 বলা আছে যদি হুম কোনো পার্টি ওমেন হয়ে থাকে সেক্ষেত্রে কি সুট অ্যাবেট হয়ে যাবে? না, এক্ষেত্রে অ্যাবেট হবে না, সুটটা আগাবেই। রাদার তার হাজবেন্ড যে থাকে সেও সাম এক্সটেন্ট দায়ী থাকবে, যে ক্ষেত্রে এখানে একটা উদাহরণ বলা হয়েছিল ঋণের ক্ষেত্রে, যদি কোনো ওয়াইফ ঋণ নিয়ে থাকে তাহলে তার হাজবেন্ড গ্যারান্টার হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কোর্টের পারমিশন লাগবে দায় বর্তানোর ক্ষেত্রে। তারপর হুম রুল 8 বলা আছে হুম হুম প্লেইন্টিফের ইনসলভেন্সির কথা। যদি প্লেইন্টিফ ইনসলভেন্ট হয়ে যায় এবং সে সেই ইনসলভেন্সিটা অ্যানাউন্স করে আন্ডার দ্য প্রভিন্সিয়াল ইনসলভেন্সি অ্যাক্ট 1920, সেক্ষেত্রে এবং যদি সে নিজেই স্বীকার না করে এবং কোর্ট তাকে ইনসলভেন্ট ঘোষণা করে, সেটাকে বলা হয় ব্যাংক্রাফট আন্ডার দ্য ব্যাংক্রাপসি অ্যাক্ট 1997। সেক্ষেত্রে কোর্ট একজন রিসিভার অ্যাপয়েন্ট করবে টু ডিস্ট্রিবিউট দ্য রেস্ট প্রপার্টি অফ দ্য প্লেইন্টিফ or insolvent among the people who owe the money to him, and হুম সেই রিসিভার তার হয়ে কেসটা রান করবে। কিন্তু যদি পারে যে রুল হুম হুম 10 বলা আছে যে সুটের টাইমে কোনো পার্টি যদি তার ইন্টারেস্ট সেল বা ট্রান্সফার করে দিয়ে থাকে অন্য কার কাছে, দেন সে যে পার্সনের কাছে ট্রান্সফার করেছে সে পরবর্তীতে সুটটা প্রসিড করতে পারবে। হুম এই ক্ষেত্রে অবশ্যই কোর্টের পারমিশন লাগবে। আর হুম রুল হুম 11 বলা আছে যে এই ওয়ার্ডারটি যে মানে এই ওয়ার্ডারটি যেসব মানে ওয়ার্ডার 22 যেসব প্রভিশনস গুলো আছে সেগুলো সুট এবং মানে রেগুলার সুট এবং অ্যাপিল দুই ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। রুল 12 বলা আছে যে এক্সিকিউশন অফ ডিক্রি আর ওয়ার্ডারের ক্ষেত্রে রুল 3, 4 এবং 8 অ্যাপ্লাই হবে। ভেরি গুড ভেরি গুড। আর বাকিটা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে, যে অ্যাবেটমেন্ট কি, কখন মানে অ্যাবেটমেন্ট কি, অ্যাবেট হওয়ার প্রধান কারণ, অ্যাবেট হওয়ার ফলাফল, এগুলো। এবং লাস্টে একটা সমস্যা দিয়েছিলাম যে রাইট টু সুকে অনেক সময় পেঁচায় বলে রাইট টু সু। তো রাইট টু সু কোন সময় ট্রান্সমিট করে না, যেটা হচ্ছে স্ট্রিক্টলি পার্সোনাল রাইট, সেগুলো কিন্তু ওই পার্সন মরে যাওয়ার সাথে সাথে তার সাথেই সেটা চলে যায়। যেমন একজন গায়ক যদি এই গান গাওয়ার জন্য যদি কারোর সাথে কন্ট্যাক্ট করে এবং যদি সে গান না গায়, মানে গান গাওয়ার পরে যদি তাকে পেমেন্ট না করা হয়, হ্যাঁ, তো এইটার জন্য আবার তার সন্তানরা কিন্তু মামলা করতে পারবে না, কারণ এটা তার একদম পার্সোনাল রাইট ছিল। বুঝতে পারছেন? তো এই বা কেউ যদি তার চাকরির ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবি করে মামলা করে, এটা তার স্ট্রিক্টলি পার্সোনাল রাইট। এটা কিন্তু আবার সে যদি মারা যায়, তার মামলা তার সাথে সাথে মারা যাবে, শেষ হয়ে যাবে, এটা তার উত্তরাধিকারীদের উপরে বর্তাবে না। ক্লিয়ার? পার্সোনাল রাইট যেগুলো থাকবে সেগুলো রাইট টু সু সার্ভাইভ এর আন্ডারে আসবে না। সেটা ওয়ান্স দ্য পার্সন ডাইস, দ্য right to sue also কি বলেন? গাইস, also dies, right. সো তাহলে এখানেই মোটামুটি মানে এই অর্ডারটা একটু জটিল, মানে সরল এবং জটিল, কারণ আমরা ভাষা নলেজ নিয়েছিলাম এতদিন পর্যন্ত। আশা করি আজকে এটা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।